শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এক্ষুনি আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। রিমঝিম মুখটা গোমড়া করে চলে গেল। স্পর্শের খারাপ লাগছে এই ভেবে যে রিমের কথা রাখতে সে এখন রিমের সাথে মিসবিহেভ করছে। মা, আমি বের হচ্ছি। কি রে দিহাব, এ সময়ে কই যাস? অফিসে তো গেলি না, এখন তাহলে কই যাচ্ছিস? রিহাব মানিব্যাগের টাকা কত আছে সেটা চেক করতে করতে মায়ের দিকে তাকিয়ে বলল, স্পর্শর বাসায় গিয়ে দেখবো রিম ওখানে কি করছে। তুই এত শিওর কি করে যে রিম ওইখানেই আছে? তামিম পর্দা ধরে দাঁড়িয়ে আছে। তাহলে কি আজ রিমাপু ফিরে আসবে? তাহলে খুব ভালো হবে। তামিম নাচতে নাচতে চলে গেল রন্তিকে খবরটা দিতে। রিহাব প্রায় 2 ঘন্টা ভেতরে স্পর্শের বাসার সামনে এসে হাজির। বাসাটা দেখে বেশ হাইফাই মনে হচ্ছে। রিহাব তাই শার্টটা টেনে টুনে লিফটে উঠছে, হাতের কবজি ঠিক করছে স্পর্শকে মারার জন্য। আজ হাড় গোড় ভাঙবে ওর। স্পর্শ সম্পূর্ণ ঠিকানা রিহাব আখির থেকে নিয়েছে, আর আখিকে কড়া করে বলে দিয়েছে যেন স্পর্শের কানে খবর না যায়, কারণ সে কথা দিয়েছে সে চুপচাপ রিমকে নিয়ে চলে আসবে, স্পর্শকে একটা টোকাও দিবে না। আখি তাই রাজি হয়ে গেল। রিহাব আপাতত এখন স্পর্শের দরজার এ পাশে বড় করে শ্বাস নিয়ে গালটা ফুলিয়ে কলিং বেলে চাপ দিল সে। বিকেল 4টা বাজে তখন। 2 মিনিট পর স্পর্শ এসে দরজা খুলল। রিহাবকে দেখে তার তো চোখ কপালে। রিহাব স্পর্শর দিকে না তাকিয়ে বাসার ভেতরে দেখায় ব্যস্ত। তারপর স্পর্শর কোনো কথা না বলা দেখে সে হনহনিয়ে ভিতরে ঢুকে গেল। রিহাব, তুমি আবার এখানে কি জন্য? আমার বোনকে কোথায় লুকিয়ে রেখেছো? কে? তোমার বোন? ও আচ্ছা, রিমঝিম। ওকে আমি লুকাবো কেন? প্রেম করলাম এতদিন, শেষে লুকিয়ে রাখবো কেন? রিহাব সোজা স্পর্শের রুমে এসে পুরো রুমে চোখ বুলিয়ে দেয়ালে রিমঝিমের ছবিটা দেখে থামলো। তারপর আবারও বারান্দায় গিয়ে দেখে এসে ডাইনিং রুমে এসে রান্নাঘরের দিকে এক নজর তাকালো। এরপর গেল রিমের রুমে, যে রুমে সে থাকতো। রুমটাও ফাঁকা, তবে বিছানা তোষক কম্বল দেখে রিহাব স্পর্শের দিকে তাকিয়ে বলল, এখানে কে থাকে? আমার কলিগ সিয়াম, কল করবো, কথা বলবে? রিহাব এবার রুমটার বারান্দায় এসে ফুলের টবগুলোর দিকে অনেকক্ষণ চেয়ে রইল। তারপর স্পর্শর দিকে তাকাতেই স্পর্শ বলল, সিয়ামের ওয়াইফও থাকে, ওদের আমি থাকতে দিয়েছি। মাসে মাসে 5,000 দেবে বলেছে। পালিয়ে বিয়ে করেছে তো, তাই কম রেট রেখেছি। তুমি আর রাখি আসলে কোনো টাকা নেবো না। আর হ্যাঁ, ওরা এখন মার্কেটে গেছে, তুমি চাইলে ভিডিও কল দিয়ে কথা বলিয়ে দিতে পারি। রিহাব গাল ফুলিয়ে বের হয়ে চলে গেল। তার আগে সবগুলো বাথরুমও চেক করলো সে। তারপর দরজা পর্যন্ত এসে পিছন ফিরে বলল, রিমঝিম তোমার কাছে নেই দেখে খুশি হলাম, তা নাহলে তোমার শরীর বেয়ে আজ রক্ত ঝরতো। স্পর্শ পকেটে হাত ঢুকিয়ে এগিয়ে এসে মুখের উপর দরজা লাগিয়ে ফেললো। তারপর দাঁত কেলিয়ে হাসলো রান্নাঘরের দিকে তাকিয়ে। এরপর সোজা হেঁটে রান্নাঘর পেরিয়ে একটা বারান্দায় এসে সে দাঁড়ালো। রান্নাঘরের সাথে একটা ছোট্ট বারান্দা আছে। রিহাব বুঝতে পারেনি, কারণ সে দূর থেকে রান্নাঘর দেখেছে। রান্নাঘরের সেই বারান্দায় স্পর্শ রিমঝিমের হাত আর মুখ বেঁধে দাঁড় করিয়ে রেখেছিল। সে একদমই জানতো না আজ এই মুহূর্তে রিহাব আসবে। সে কোনো খবরই পায়নি। মূলত রিমকে এমন করে দাঁড় করিয়ে রাখার কারণ হলো অন্যটা, আর সেটা হলো ঠিক 1 ঘন্টা আগে রিম আবারও স্পর্শকে বিরক্ত করে ওর দরজার কাছে এসে ঘ্যান ঘ্যান করছিল। স্পর্শ তাই বিরক্ত হয়ে দরজা খুলে রিমের হাত ধরে টেনে রান্নাঘরের বারান্দায় দাঁড় করিয়ে ওর মুখ বাঁধলো সবার আগে। তারপর ওর হাত বাঁধলো গ্রিলের সাথে। রিম চুপ। স্পর্শ যেন স্বস্তি পেল অনেকটা। তারপর সে পুনরায় নিজের রুমে ফেরত চলে গেল। রিমকে শাস্তি দিয়ে পরে আবার ওর জন্য মায়া হতেই যখন সে রিমকে ছাড়াতে যাচ্ছিল, তখনই রিহাব এসে হাজির হয়েছে। রিমঝিমের মুখ হাত খুলে দিতেই রিম ইচ্ছা মতো গালি দিল স্পর্শকে। তারপর হাতছাড়া পেতেই স্পর্শর বুকে কিল ঘুষে আনলিমিটেড দেওয়া শুরু করে দিল সে। স্পর্শ বাধ্য হয়ে রিমের হাত দুটো মুষ্টিবদ্ধ করে ধরে কাছে টেনে এনে বলল, শান্ত হও, তোমার ভাই এসেছিল। রিহাবের কথা শুনে মুহূর্তেই রিমঝিম থেমে গেল। বড় বড় করে শ্বাস নিচ্ছে সে, কারণ গায়ের জোর দিয়ে এতক্ষণ সে স্পর্শকে মারছিল। স্পর্শ রিমের হাত ছেড়ে দিয়ে পানি 1 গ্লাস এনে বাড়িয়ে দিল রিমের দিকে। রিম ভয়ে ভয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে গ্লাসটা হাতে নিয়ে ঢক ঢক করে পানি খেয়ে নিল। তারপর মুখটা মুছে বলল, টের পেয়েছেন? পেলে কি এখন তুমি আমার সামনে থাকতে? এই যে আমার ট্রলি ব্যাগ দেখে নি তো।
ভাগ্যের জোরে বেঁচে গেলাম। কাল রাতে তুমি চলে যাওয়ার জন্য যে হারে বেগে ছুটেছিলে না, আমি রাত 2টোর সময় চুপি চুপি এসে তোমার ব্যাগটা রান্নাঘরের ওপরে তাকে উঠিয়ে রেখে দিয়েছিলাম, যার কারণে রিহাব তোমার রুমে বিছানা তোষক ছাড়া কিছুই পায়নি। আর তোমারও গুণ আছে, তুমি যেখানে সেখানে যে অন্য জামা ফেলে রেখো না, একটা ইউজ করো আর একটা ব্যাগে পুরে রাখো, তাই বেঁচে গেলাম। রিম স্বস্তির নিঃশ্বাস ফেলে দাঁত কেলালো, তারপর আবারও মুখ ফুলিয়ে বলল, আপনার সাহস হলো কি করে আমাকে এখানে এমন হালে রাখার? স্পর্শ এমন ভাব করলো যেন সে রিমের কথা শুনেই নাই। তারপর সে পকেটে হাত ঢুকিয়ে নিজের রুমে চলে গেল। রিম সেসব বাদ দিয়ে নিজের রুমে এসে ভালো করে দেখলো। যাক, সব ঠিকঠাকই ছিল। আমি তো ভয় পেয়ে গেছিলাম ভাইয়া হুট করে এমন আসবেন, জানতাম না ভাইয়া যে এত চালাকি করে। আজ কি করে বেঁচে গেলাম এখনো বিশ্বাসই হচ্ছে না আমার। স্পর্শ নিজের রুমে এসে বসতেই মায়ের ফোন আসলো। মা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, রিহাব কোথায়? আখি বলল সে নাকি এখানে এসেছিল। তার ছেলের প্রতি তার বিশ্বাস আছে, আবার এই ধারণাও আছে সে রিমের প্রেমে এতটাই অন্ধ যে সে রিমকে নিজের কাছে রাখলেও রাখতে পারে। মা এসেছিল, রিমকে পাইনি, পাবে কি করে? ও তো এখানে নেই। রিমঝিম দরজার কাছে এসে কান পেতে শুনছে স্পর্শর কথা। কে? নিহা আমার সাথে কথা বলবে? আচ্ছা দাও। হ্যালো। হাই স্পর্শ। হ্যালো, ভিডিও কল দিলে কেন আবার? একটু দেখবো তোমায়। তো দেখো। রিম মুখে দিয়ে দেখছে নিহা এমন সাথে দিয়ে ভিডিও কল দিয়েছে যেন আজ তার বিয়ে। তা দেখে রিম মুখে হাত দিয়ে হাসছে। নিহা চুলগুলো হাত দিয়ে কার্ল করতে করতে বলল, কবে আসবে? আখিয়া পড়তে 1 মাস বাদেই বিয়ে শুনলাম, তোমাকে কবে পাচ্ছি? বিয়ের দিন আসবো, এখন সময় নেই। নতুন জবে ফাঁকি দেওয়া যাবে না। আপুর পরে কিন্তু আমার আর তোমার, আর এবার তো তুমি জবও পেয়ে গেছো, আর কোনো চিন্তাই নেই। স্পর্শ পিছন ফিরে তাকালো, কারণ রিমের হাতের চুরি ঝুনঝুন শব্দ হচ্ছিল। স্পর্শ রিমের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলো, তারপর কি সব ভেবে নিহার দিকে তাকিয়ে বলল, জলদি সেরে ফেলবো। নিহা তো খুশিতে এক লাফ দিল, ফোনটাই হাত থেকে পড়ে ডিসকানেক্টেড হয়ে গেল। রিমের মনে হলো তার বুকের ভেতরটায় সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তার কষ্ট হলো স্পর্শের কথা শুনে। স্পর্শ সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, অভিনন্দন জানাবো না আমাকে? রিম মুচকি হেসে বলল, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ। তুমি কিন্তু আবার বিয়েতে আসবা, আসতে তোমাকে হবেই। রিম হাতটা নাড়িয়ে চলে গেল নিজের রুমে। ওখানে দাঁড়িয়ে থাকাটাও বিষাদময় মনে হচ্ছিল। স্পর্শর বুকটা ফেটে যাচ্ছে রিমকে কষ্ট দিয়ে। রিম আমাকেই ভালোবাসে, আমি জানি। সে স্বীকার করতে চায় না বলে আজ এমনটা করলাম আমি। যদি কখনো স্বীকার না করে তাহলে সেটা ওর ব্যাপার, তার জন্য জোর করতে পারি না আমি। আর সে রাজি হবেই বা কি করে? যার এমন হিটলার মার্কা ভাই আছে সে তো বিয়ের কথা ভুলেও চিন্তা করবে না। আমি তো জানতামই আমাদের সম্পর্কের কোনো ফিউচার নেই, বিয়ে নিয়েও ভাবি না। রিম চোখের পানি মুছতে মুছতে গাছগুলোতে পানি দিচ্ছে। এই মুহূর্তে সে কেন কাঁদছে তা সে জানে না, তবুও তার খুব কান্না পাচ্ছে। নিহানের সাথে বিয়ে হবে ওনার? ভালো তো, খুব ভালো। তাহলে আমার খারাপ লাগছে কেন? আমার তো খুশি লাগার কথা। না, স্পর্শর কাছে নেই। তামিম মুখটা ফ্যাকাশে করে হাতে থাকা চকলেটের বক্সটা সোফার উপর রেখে চলে গেল। সে রিমের প্রিয় চকলেট এনেছিল রিমকে দেবে বলে, কিন্তু রিম তো আসলোই না। এদিকে রিম নাক টানছে বসে বসে। স্পর্শ বিষয়টা খেয়াল করে দরজার কাছাকাছি এসে বলল, চা বানাচ্ছি, কেউ কি খাবে? রিম জলদি করে মুখটা মুছে বলল, না, ভালো লাগছে না। স্পর্শ রান্নাঘরে যেতে যেতে বলল, আচ্ছা, আমার বিয়ে হয়ে গেলে আমার জন্য আমি নিজ দায়িত্বে ছেলে খুঁজে দেবো। রিমের খুব রাগ হলো কথাটায়। সে বারান্দা থেকে এসে সোজা স্পর্শ রুমের দিকে গেল হনহনিয়ে। স্পর্শ বুঝলো না ব্যাপারটা, তারপর মনে সন্দেহ জাগতেই সেও পিছু পিছু গেল। ততক্ষণে রিম দেয়ালে টাঙানো তার বিশাল ছবিটা ছিঁড়ে ফেলেছে। স্পর্শর চোখে যেন আগুন জ্বলছে। রিম যত পারছে কুচি করছে ছবিটাকে, রাগ সব এর উপর দিয়ে ছাড়ছে। স্পর্শ রিমকে নিচ থেকে উঠিয়ে ওর চুলের মুঠি ধরে বলল, তোমার সাহস হলো কি করে এটা ছেড়ার? রিম হাসলো, তারপর চুল ছাড়িয়ে সরে গিয়ে বলল, আমার ছবি আমার ইচ্ছা। স্পর্শ ছবিগুলোর দিকে তাকিয়ে আবারও রিমের দিকে তাকিয়ে এগিয়ে গেল। রিমকে দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরে সে বলল, আমি তোমাকে ভালোবাসলে সেটা আমার দোষ, আমি তোমার থেকে দূরে চলে গেলে সেটাও আমার দোষ, আমি তোমাকে কাছে টেনে নিলে সেটাও আমার দোষ। আমার আসলে কি করা উচিত তুমি সাফ সাফ বলে দাও প্লিজ।
আমাকে তুমি জাস্ট খেলনার মতো ইউজ করছো। দরকার হলে খুব করে মায়া দেখিয়ে আমাকে বিভোর করে ফেলবে। তারপর যখন আমি কাছে আসতে চাইবো তখন তোমার সব লজিক উঠে আসে আমার বিরোধিতা করার জন্য। এতটা বছর ধরে ভালোবেসে এসেছি আমি, আর তুমি আমাকে বারবার দূর করে ঠেলে দিয়েছ। এখন যখন আমি অন্য একটা মেয়েকে বিয়ে করার কথা বললাম তখন তোমার এত রাগ, এত ক্ষোভ আসলো কই থেকে? আমার থেকে মুক্তি পেতে সেদিন আমার পায়ের কাছে বসে ছেড়ে দিয়েছিলাম। আমি মেনে নিয়ে সেই রাতেই বাসা থেকে চলে এসেছিলাম তোমার থেকে দূরে এখানে। এরপরেও তুমি নিজে হেঁটে এসেছো আমার কাছে, তাই আমি কাছে টেনে নিয়েছি। রোজ আমার সামনে, আমার কাছাকাছি থাকছো, একই ছাদে নিচে। তারপরেও তোমার কাছে আমি যেতে দিলে তুমি আমাকে ফিরিয়ে দাও। আবার আমি অন্য কাউকে নিয়ে সুখী হতে চাইলে তোমার মুখটা একদম আমাবস্যা হয়ে যায়। স্পর্শ রিমকে জাকিয়ে বলল, কি হলো বলো? এমনটা করো কেন তুমি? কি চাও? রিম চুপ করে স্পর্শের দিকে তাকিয়ে আছে। স্পর্শ রিমের এমন নীরবতা দেখে ওকে আবারও ঝাঁকিয়ে বলল, কি হলো? উত্তর দাও রিম। স্পর্শ নিজের দিকে তাকিয়ে কাচুমাচু করছে, হাত ছাড়ানোর চেষ্টা করছে সে বারবার। স্পর্শর কথার দিকে তার মন নাই বললেই চলে। তার এমন অনীহা দেখে স্পর্শ রিমের হাত ছেড়ে দিয়ে পকেট থেকে ফোন বের করে সোজা কল করলো নেহাকে। তারপর রিমকে শুনিয়ে শুনিয়ে বলল, হ্যালো নিহা, আমি তোমাকে ফোন করেছি একটা কারণে, আর সেটা হলো আমি তোমাকে আখির বিয়ের আগেই বিয়ে করতে চাই। মানে আমরা ওর বিয়ের আগেই আমাদের বিয়েটা সেরে ফেলবো। তুমি কি রাজি? কাজে অফিস রেডি করার দায়িত্ব আমার। জাস্ট তোমাকে কল করলে তুমি রেডি হয়ে চলে আসবে। নিহা তো খুশিতে লাফাবে না নাচবে সেটা ভেবেই পাচ্ছে না। সবকিছুর উত্তরে সে 24 বার ওকে বলে দিয়েছে। রিম মুখটা ছোট করে চলে গেল নিজের রুমে। স্পর্শ ফোন পকেটে ঢুকিয়ে রিমের পিছু পিছু এসে বলল, চিন্তা করো না রিম, তোমার জন্য ছেলে খুঁজে দেবো আমি। রিমের তো রাগে মেজাজ বিগড়ে গেছে। সে ব্যাগ গোছানো শুরু করে দিয়েছে ততক্ষণে। স্পর্শ চুপিসারে এসে দরজা লক করে নিজের রুমে গিয়ে অফিসের কিছু ফাইল নিয়ে বসলো। প্রচুর কাজ, সেসব সারি রিমো আর পালাতে পারবে না। রিম চোখ মুছে বোরকাটা পরে নিল। তারপর ব্যাগ হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে স্পর্শ রুমের দিকে এক নজর তাকালো সে। তারপর দরজায় হাত লাগাতেই বুঝলো স্পর্শ আগে থেকে লক করে রেখেছে। কিন্তু স্পর্শ কি জানে না যে আমার কাছে আরেকটা চাবি আছে? সে জানতো না, তার মাথায় একদমই ছিল না যে সে রিমকে আরেকটা চাবি দিয়েছিল কিছুদিন আগে। রিম চাবিটা এনে দরজা খুলে বেরিয়ে চলে গেল। যেতে যেতে ভাবলো, লোকটা বিয়ে করতে পারবে তো আমিও পারবো। আর আমি জানি আমি বাসায় ফিরে গেলে ভাইয়া সেই মুহূর্তে বিয়ের পিড়িতে বসিয়ে দেবে আমাকে। দিলে দিক, এখন আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমি নিজের বাসাতেই ফিরে যাব। উনি বিয়ে করতে পারলে আমিও পারবো। স্পর্শ কাজ সেরে দরজার পর্দা সরিয়ে উকি দিল রিমের রুমের দিকে। লাইট জ্বলছে, তাও কেমন কেমন যেন লাগলো স্পর্শর। স্পর্শ হাত থেকে কাজের ফাইলটা সোফার উপর রেখে রিমঝিমের রুমে এসে দেখলো রিমঝিম নেই, রুম ফাঁকা। তা দেখে পেটের ভেতর মোচড় দিয়ে উঠেছে ওর। স্পর্শ দেরি না করে রান্নাঘরের তাকের কাছে এসে দেখলো ট্রলি ব্যাগটাও নেই। তার মানে রিম আমাকে না বলে বেরিয়ে গেছে, তাও এই সময়ে, এত রাতে। এই মেয়ে এতটা দায়িত্ব জ্ঞানহীন, এরে এখন আমি কোথায় পাবো? স্পর্শ দরজা লক করে বাসা থেকে বেরিয়ে পড়েছে রিমকে খোঁজার জন্য। রিম আবারও পথ হারিয়ে ফেলেছে। আসার সময় যে বাস স্টপে সে নেমেছিল সেটাই খুঁজে পাচ্ছে না সে। এর উপর মনটা ভীষণ খারাপ। হাঁটার ইচ্ছে নেই, তাও সে রাগের বশে হেঁটে চলেছে সে। রাগ তাও স্পর্শের উপর। রাত হয়ে এসছে, ভাগ্য খারাপ আজ হবে না, যা বুঝলাম। কারণ এত সবের মাঝে কুচন বাঁধতে ভুলে গেছি। এবার কেউ মুরব্বী ভাববে না, রাত করে একটা কিশোরী মেয়ে হেঁটে যাচ্ছে এইটা ভাববে। এখন যদি কোনো বিপদ হয়। রিম নিজের কপালে নিজের বাড়ি দিয়ে সামনে তাকিয়ে এবার দেখতে পেল 4-5টা ছেলের আড্ডা বৈঠক। তাও ভদ্রঘরের একদমই মনে হচ্ছে না, মনে হয় বস্তির। রিমের কলিজা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। সে কিছুটা বিচলিত হয়ে হাঁটা থামিয়ে সেদিকে তাকিয়ে আছে। ছেলেগুলোর মধ্যে 2-1 রিমকে খেয়াল করেছে ততক্ষণে। রিমের ঘাড়ের উপর কারো হাত পড়তে রিম এক চিৎকার দিয়ে নাকে ঘুষি মেরে দিল পেছন থেকে। ও
ও নাক গেছে রে আমার। রিম চোখ বড় বড় করে তাকিয়ে আছে। নাক থেকে হাত সরাতেই চিনতে পারলো লোকটাকে। এটা তো স্পর্শ। রিমঝিমের মনে হলো সে আকাশের চাঁদ হাতে পেয়েছে। কোনো দিক না ভেবেই সে স্পর্শকে শক্ত করে ধরে ফেললো। স্পর্শ নাক ডলতে ডলতে ওর দিকে তাকিয়ে বলল, তুমি বাসা থেকে না বলে চলে এসেছো? মারবো আমি তোমাকে, উল্টে তুমি আমাকে মারলে। আবার এখন সরি বলার জায়গায় হাত চেপে ধরে দাঁড়িয়ে আছে। কথা শেষ করে স্পর্শ সামনে তাকিয়ে ছেলেগুলোকে দেখতে পেল। তারপর রিমকে টেনে উল্টো পথে নিয়ে গেল। কি কিছু বলছো না কেন? তোমার বাসায় যাবে? তাহলে চলো ইউ টার্ন দি। রিম চুপ করেছিল এতক্ষণ। স্পর্শের খোঁচা মারা কথায় ভ্যা করে গেলে দিয়েছে সে এখন। স্পর্শ রিমের হাত ছেড়ে ওর বোরকাটা শক্ত করে ধরে টেনে ঘুরিয়ে সামনে দাঁড় করালো রিমকে। তারপর এক ধমক দিয়ে বলল চুপ করতে। রিম ধমক শুনে মুখে হাত দিয়ে অল্প সাউন্ডে কেঁদে যাচ্ছে তাও। আমি নিহাকে বিয়ে করবো বলেছি তোমার মুখ থেকে কথা বের করার জন্য। তার মানে এই না যে তুমি সবকিছু থেকে গা ঢেকে এইভাবে রাত করে বেরিয়ে আসবে। তুমি যে মেয়ে, তোমার যে রাত বেরোতে বিপদ হতে পারে সেটা ধারণা আছে তোমার? সেদিন একবার এসে হাজির হয়েছিল রাতের বেলায়, আজ আবারও। আমার মনে হয় যেদিন আমার বাচ্চার কথা বলা শিখবে সেদিনও তোমার আমাকে ভালোবাসো কথাটা বলতে ইগোতে পারবে। রিম মুখ ফুলিয়ে চোখের পানি মুছে বলল, পানি খাবো। না খাবে না। আবার কথা শেষ হোক। অনেক বাচ্চামো করেছো তুমি, শিওর করে একটা কথাও বলো না। এখন থেকে সোজাসুজি কথা বলবে, তা না হলে গালের চামড়া উঠিয়ে থাপ্পড় পর্যন্ত মেরে দেবো। আমাকে চরমারা সেঞ্চুরি করতে চলেছো তাই না? তাও 3 বছরে। আর আমি তোমাকে একদিনে 100টা থাপ্পড় মারবো এসব বেয়াদবির জন্য। তারপর থেকে যা বলবা সোজা সোজা বলবা। রিম ঢোক গিলছে আর কাঁদছে। স্পর্শ ট্রলি ব্যাগ এক হাতে নিয়ে আরেক হাতে রিমকে ধরে টানতে টানতে সামনের একটা কনফেকশনারির দিকে নিয়ে এসে টুল টেনে ওকে বসালো। তারপর একটা পানির বোতল কিনে এনে ওর হাতে ধরিয়ে দিয়ে বলল, নাও পানি খাও। রিম পানির বোতলটা নিয়ে চোরের মতন তাকিয়ে আছে স্পর্শের দিকে। স্পর্শ হাত মুট করতে রিম ভয় পেয়ে পানি খাওয়া শুরু করে দিল। স্পর্শ ব্যাগটা নিয়ে হাঁটা ধরলো আবার। রিমও পিছু পিছু আসছে। বাসায় গেলে তোমার ওই ভাই তো সাথে সাথে বিয়ের পিড়িতে বসিয়ে দেবে। ওরও যতদূর চিনি আমি, তার মানে তুমি বিয়ে করবে বলে ঠিক করে নিয়েছো। আপনিও তো বিয়ে করবেন বলেন, তাহলে আমি বিয়ে করলে কি সমস্যা? কি সমস্যা? আমি বিয়ে করবো বলার পর তুমিও রাজি হয়ে গেলে, তার মানে নিশ্চয়ই এর ভেতরে রহস্য আছে। সময় এখনো আছে, ফটাফট বলে দাও, তোমারই লাভ। আপনাকে অন্তত বিয়ে করব না আমি। তোমাকে বোঝানো আমাদের অসম্ভব ব্যাপার। আচ্ছা কাজ করো, কয়েকটা চড় মেরে দাও, তাহলে আজকেই তোমাকে সব সুন্দর মতন বুঝিয়ে দেবো। কয়েকটা বলতে আর মাত্র 4টা, তারপরেই। রিম হাঁটতে হাঁটতে থেমে গিয়ে তোতলাতে তোতলাতে বলল, কি 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 করবেন আপনি? সেটা দেখার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। রিম একটু এগিয়ে এসে বলল, কি করতে হবে? 4টা চড় মেরে দিতে হবে। রিমের খুব রাগ উঠে গেল। স্পর্শর পিঠে ধুমধাম কয়েকটা কিল বসিয়ে দিল সে। স্পর্শ খিলখিল করে হাসছে। হঠাৎ করে রিমকে একটা গাছের সাথে চেপে ধরলো। এতে রিম ভয় পায়নি, অবাকও হয়নি। আপাতত স্পর্শর হাসি মাখা মুখটা দেখায় ব্যস্ত সে। স্পর্শ সেদিকে খেয়াল না করে বলল, ওই চড় তুমি আজকালের মধ্যেই মেরে দেবা, জানা আছে আমার। রিম চোখ নামিয়ে নিল। স্পর্শ ওকে কাছে নিয়ে এসে বলল, এই ছেলের সাথে একসাথে একই বাসায় থাকলে কিন্তু এগুলো বারবার ফেস করতে হবে কি? রিম তাও কিছু বলল না। পথে পড়ে থাকা হলুদ রঙের মাইক ফুলগুলো দেখছে সে। আশেপাশে কেউ হয়তো শখ করেই গাছটা এমন জায়গায় লাগিয়েছে। পথটা খুব সুন্দর লাগছে। স্পর্শ রিমকে নাড়া দিয়ে বলল, কি গো, ভয় করবে না তোমার? আমি কিন্তু আগের চেয়েও বেশি জ্বালাবো। সময় আছে বলো, বাস স্টপ পর্যন্ত দিয়ে আসবো তোমাকে। রিম কথার উত্তর না দিয়ে গোল করে পথের কিনারায় বসে পড়ল। ফুলগুলো কুড়িয়ে নিতে নিতে বলল, আপনাকে সামলানোর অভ্যাস আছে আমার, 3 বছর ধরে সামলাচ্ছি। এরপর কিন্তু এই বখাটা ছেলে তোমাকে একটু বেশি জ্বালাবে। শুনলাম তো, এতবার রিপিট করতে হবে না। আমি কোথাও যাচ্ছি না, একেবারে আপনার বিয়ে দেখে যাব। ওঠো বলছি। ধমকাচ্ছেন কি জন্য? আরেকটা কথা, আপনি সবসময় আমি কোথাও হারিয়ে গেলে ঠিক আমাকে ফিরে পান কি করে? একদম ঠিক টাইমে হাজির হয়ে যান আপনি। স্পর্শ এবার রিমের পাশে গোল হয়ে বসলো। তারপর গালে হাত দিয়ে বলল, একটা কথা কি জানো তো রিমি? না বললে জানবো কি করে? তুমি আমার জন্য এসেছো, তুমি হলে আমারই হবে।
কোনো বাধা আমাকে তোমার থেকে দূরে রাখতে পারবে না। আর তাই দেখো না, এতবার হারিয়ে যেও আমরা এক হয়ে যাই। আমি কখনো প্রেম করিনি, প্রেম জিনিসটা অদ্ভুত মনে হতো, আমি কেমিস্ট্রি বুঝতে পারতাম না। তুমি আবার জীবনে আসার পরে বুঝলাম এর কেমিস্ট্রি। এখন আরো বেশি অদ্ভুত মনে হচ্ছে, তবে একটু অন্যরকম লাগে। তোমাকে দেখলেই, তোমাকে ছুঁলে আসল ভালোবাসাটা কি সেটা আমি টের পাই। তখনকার ভালো লাগাটা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না, কারণ তুমি কখনো নিজে থেকে আমাকে জড়িয়ে ধরনি। দুবার ধরেছিলে, তবে প্রথমবার তুমি জানতে না আমাকে জড়িয়ে ধরেছো, আর পরের বার বিপদে পড়েছিল আর আমি পাশে ছিলাম বলে ধরেছো, কখনো ভালোবেসে ধরনি। সো তোমার থেকে অনুভূতির সংজ্ঞা আমি পাবো না, জানি, শুনতেও চাই না। জাস্ট একটা কথা বলবো, স্পর্শ চোখ সে 3 বছর আগে থেকে একটা মেয়ের ওপরে আটকে আছে। এই কথা সেই কবে থেকে শুনে আসছি। মাথায় তো আর নিচ্ছ না। যাই হোক, অনেক রাত হয়েছে, এবার চলুন ম্যাডাম। স্পর্শ রিমের হাত ধরে নিচ থেকে টেনে তুলল। তারপর দুজন মিলে হেঁটে বাসায় ফেরার পথে পড়ল আরেক বিপদে। এই যা, চাচা চাচি দুজনেই একসাথে। রিমঝিম, লুকাও জলদি। স্পর্শের কথা মতো রিম পাশে থাকা গাছটার দিকেই লুকিয়ে পড়ল। চাচা হেঁটে এসে বলল, মনে হলো তোর সাথে কাউকে দেখলাম। কই? তোর হাতে এটা কিসের ব্যাগ? স্পর্শ ঢোক গিলে গলাটায় হাত দিয়ে চুলকাতে চুলকাতে বলল, ঠিক করাতে গিয়েছিলাম, চেনটা নষ্ট হয়ে গিয়েছিল। চাচা স্পর্শর কাঁধে হাত রেখে ওকে নিয়ে নিজের বাসার দিকে চললেন। হাঁটতে হাঁটতে বললেন, আজ তোর চাচি বড় রুই মাছের ঝোল করেছে, এত মজা হয়েছে রে। চল, তুই আর আমি ডিনার করবো একসাথে, সেই স্বাদ টেস্ট করানোর সুযোগ তোকেও করে দেব। এদিকে স্পর্শ পেছন ফিরে রিমের দিকে তাকিয়ে ইশারা করছে ও যাতে একা একা চলে যায়। রিমও ভালো মানুষের মতো হেঁটে হেঁটে স্পর্শের বাসায় চলে আসলো। চাচা স্পর্শকে জোর করে চেয়ারে বসিয়ে দিয়ে নিজেও বসলেন ওর পাশে। এদিকে স্পর্শ টেনশনে শেষ হয়ে যাচ্ছে এই ভেবে যে রিম ঠিকমতো বাড়িতে পৌঁছেছে কিনা সেটা ভেবে। রিমঝিম বাসায় ঢুকে দরজাটা লাগালো। তারপর নিজের রুমের দিকে যাওয়ার আগে স্পর্শের রুমে আসলো একবার। রুমটা বেশ অগোছালো হয়ে আছে। রিমঝিমের মনে হলো রুমটা পরিষ্কার করা উচিত, আর তাই সে বোরকাটা খুলে সোফার উপর রেখে দিয়ে কাজে লেগে পড়ে সে। কাজ করতে করতে তার চোখ গেল বিছানার উপর থাকা ল্যাপটপটার দিকে। কাছে এসে অন করলো সে। ল্যাপটপটার স্ক্রিনে রিমের সেই ছবিটা, যেটার পোস্টারকে আজ সে কুচি কুচি করে ছিঁড়েছে। তার মানে স্পর্শ আবারও পোস্টার লাগানোর কথা ভাবছে। যাই হোক, এই লোকটার হাতে এত সময় আছে, আমার তো নেই। আমি ওনার এই মাছ বাজারকে সুন্দর করে সাজাই, তারপর নিজের রুমে ফিরে চলে যাব। খুব ঘুম পাচ্ছে আজ। রিমঝিম স্পর্শের পুরো রুম গুছিয়ে রুমের এক কোনায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। রাত তো অনেক হয়েছে, ঘুম আসারই কথা। এদিকে স্পর্শ চাচার পাল্লায় পড়ে 11টা বাজিয়ে ফেলেছে। আসার সময় চাচিকে বলে বাড়তি খাবারও নিয়ে এসেছে। সে বলেছে তার রাত 3টার দিকে খিদে পায়, চাচি যেন ভাত দিয়ে দেয়। আসলে কিন্তু সে এইগুলো রিমের জন্য নিচ্ছে। চাচার বাসা থেকে বেরিয়ে জলদি করে সে নিজের বাসার দিকে ছুটলো। ছুটতে ছুটতে 5 মিনিটের পথ সে 2 মিনিটে এসে গেল। চাবি দিয়ে দরজার লক খুলতেই সব অন্ধকার পেল, শুধু তার রুমটা ছাড়া। তার মানে রিম আমার রুমে? ভাবতে ভাবতে স্পর্শ নিজের রুমে পা রাখলো। ও মা, রিমে এত শীতের ভিতরে রুমের এক কোণায় শুয়ে পড়েছে, আর আমার রুম রেখে গুছিয়েও ফেলেছে। যাক, কেমনে যেন আমার প্রতি তার মায়া দরদ কাজ করলো। স্পর্শ রুমের কাছাকাছি এসে ফ্লোরের উপর গোল হয়ে বসলো। তারপর গালে হাত দিয়ে বেশ অনেকক্ষণ ধরে রিমের ওই মুখটার দিকে চেয়ে থাকলো। মেয়েটির সাদা চামড়া নয়, আবার কালো চামড়াও নয়, এ এক অন্যরকম রং যা আমার মন কেড়েছে। এই রঙে এক মায়া লেপ্টে থাকে, যে কাউকে পাগল করার ক্ষমতা থাকে তাতে। স্পর্শ তার মুখটা এগিয়ে এনে রিমের কপালে চুমু দিল আলতো করে। তারপর সাথে সাথে দূরে সরে গেল, কারণ ঠিক এই মুহূর্তে রিম জেগে যাবে। আর তাই হলো, রিম চোখ খুলে ফেলেছে। তারপর চোখ ডলতে ডলতে বলল, এসছেন তাহলে? সরি, চাচা আমাকে নিয়ে ডিনার করে বসে বসে আবার ম্যাচও দেখছে, তাই এত দেরি হলো। আর নাও, এটা তোমার জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে দিয়ে ঘুমাও। একটা কথা বলবো? স্পর্শ মুচকি হেসে নিচের বিছানায় বসে গিয়ে বলল, কি? ওই রুমটাতে আমার ভয় করে। ভোর হওয়ার আগে দূর থেকে কেমন একটা আওয়াজ আসে, মনে হয় কেউ টাইলসে কিছু একটা ঘষছে।
উপরে তলার আন্টিদের বুয়া মশলা বাটে, সেটার কি আওয়াজ পাও তুমি? না সেটা না, কিরকম গায়ে কাটা দেওয়া শব্দ। তাহলে আমার রুমে ঘুমাও, আমি তোমার রুমে শোবো। সত্যি? সমস্যা নেই তো। রিম কথাটা শুনে স্পর্শর বিছানায় গোল হয়ে বসে গেল, হাতে খাবারের প্লেটটা নিয়ে, যেটা স্পর্শ ঢেকে এনেছিল সবেমাত্র। স্পর্শ উঠে চলে গেছে রিমের রুমের দিকে। রিমঝিম খাবার খেতে খেতে ভাবলো, স্পর্শর রুমের সব কাগজপত্র তো এই রুমে, আর মেয়ের সোফাটাও। আমি তাহলে হুদাই এত ভেজাল কেন করব? আরে শুনুন শুনুন। স্পর্শ থেমে গিয়ে পেছনে ফিরে বলল, কি? না লাগবে না, আপনার রুমে আপনিই থাকেন, আমি যাই, দরকার নেই আমার। এই মেয়েটার কখন কি হয় তা শুধু সে নিজেই জানে, অন্য কারোর আর জানার সাধ্য নেই। এবার আসলো স্পর্শের ফোনে কল, তাও কার? স্পর্শের কলিগ আরাফের। তো আরাফের কথা হলো তারা নতুন ভাবিকে দেখতে চায়। স্পর্শ ইতস্তত হয়ে জিজ্ঞেস করলো, তো এখন তার কি করা উচিত, মানে ওরা সবাই কি চাচ্ছে? আরাফ সাথে সাথে উত্তর দিল, তারা সব কলিগরা মিলে কাল স্পর্শর বাসায় আসতে চায়। স্পর্শ মুখের উপর না করতে পারলো না। ফোন রাখতেই দেখলো রিম কোমরে হাত দিয়ে তাকিয়ে আছে, মনে হয় কিছু আন্দাজ করে ফেলেছে। স্পর্শ মাথার চুল টানতে টানতে বলল, কি করব? নাচেন, আরো বলেন মিথ্যা। এবার কি হবে? টেনশন নিও না, আমি কালকে সব খাবার কিনে আনবো, ওরা তো ডিনার টাইমে আসবে। এত খাবার কিনে আনবেন? দরকার নেই, আমি তো রান্না পারি। আপনি বরং প্লেট গ্লাস কিনে আনবেন আর কিছু প্লাস্টিকের চেয়ার। ওনাদের তো আর ফ্লোরে বসতে দিতে পারি না। আচ্ছা তা নয় করবো, কিন্তু ওরা যদি বুঝে ফেলে? কি বুঝবে? আমাকে টেনশনে ফেলবেন না। কে বলেছিল এত বড় মিথ্যে বলতে? শাড়ি আছে তোমার? আছে। সেটা পরে নিও, ভাব নিবা যেন সত্যি সত্যি তুমি আমার ওয়াইফ। আমার কলিগদের ওয়াইফরা আসবে মেবি। রিমঝিম হাতে কি সব গুনতে গুনতে স্পর্শের রুমের দিকে চলল আবার। তারপর কাগজ কলম নিয়ে কি সব লিখে স্পর্শের হাতে ধরিয়ে দিয়ে বলল, সকালে যেন এসব বাজার করে দেয় সে। স্পর্শ মাথা নাড়ালো। এবার যে যার রুমে ঘুমাতে চলে এসেছে। দুইজন মিলে দুই রুমে শুয়ে আছে। রাত তখন 12:03 বাজে। দুজনেরই চোখ উপরের ছাদের দিকে। রিম ভাবছে সেই শব্দের কথা। আবার কখন শুরু হয়ে যায়, ভয় করছে অনেক। এদিকে স্পর্শ ভাবছে কাল কেমন করে সবাইকে সামলাবে সে। রাত করে আসবে, না জানি কখন কি এসে পড়ে। যদি সে সময় চাচা বা চাচি এসে যায়, আমি তখন কি করে ম্যানেজ করব? ভোর 4টা বাজে। রিমঝিম বালিশ হাতে নিয়ে দৌড়াচ্ছে প্রাণপণে। ওই শব্দটা আবারও হচ্ছে তাই। দৌড়ে সে স্পর্শের রুমের দরজা খুলে দরজাটা লাগিয়ে চুপ করে নিচে বসে পড়েছে। স্পর্শ বেঘোরে ঘুমে। রিম বালিশটা ফ্লোরে পেতে সেখানে মাথা দিয়ে চুপ করে স্পর্শের মুখের দিকে তাকিয়ে আছে। তারপর আবার প্রচন্ড শীতে লাফ দিয়ে সোফার উপরে শুয়ে পড়ল সে। লাল কম্বলের ভেতরে মুড়ি দিয়ে স্পর্শ শুয়ে আছে। খালি ফর্সা কপাল আর নাক দেখা যায়, ঠোরঝোরা কম্বলের ভেতরে। রিম ভাবতে লাগলো, আর সে যদি আমার স্বামী হতো, এতক্ষণে আমি তার পাশে থাকতাম, ভয়ও করতো না। আবার ভাবলো, ধুর, এসব কি ভাবছি। আজানের আওয়াজ কানে আসতে স্পর্শ উঠে বসলো নামাজ পড়ার জন্য। তখনই দেখলো দরজার কাছে সোফায় পা উঠিয়ে রিম শুয়ে আছে। স্বপ্ন দেখছি না তো? স্পর্শ উঠে এসে চোখ ডলে রিমের হাতে এক চিমটি বসিয়ে দিল সন্দেহ কাটাতে। রিম ঘুমের ঘোর থেকে বলল, আউচ, পিঁপড়া। স্পর্শের এবার বিশ্বাস হলো এটা রিম। তারপর ভাবলো রিম এখানে কেন। পরে মনে পড়লো ওই শব্দের কথা যেটা রিম তাকে বলেছিল। এরপর মনে মনে হেসে এসে বাথরুমে চলে গেল। রিম জেগে গিয়ে খালি বিছানা পেয়ে ঘুরে ফিরে স্পর্শের কম্বল গায়ে জড়িয়ে ঘুমিয়ে পড়লো ওর বিছানাতেই। স্পর্শ অজু করে এসে দেখলো রিম ওর বিছানায় আরামসে ঘুমাচ্ছে। তারপর নামাজের কথা মাথায় আসতে স্পর্শ এগিয়ে গেল রিমকে জাগানোর জন্য। রিমকে ধরে কয়েকবার ঝাঁকুনি দিতে রিম কম্বল থেকে মাথা তুলে বলল, কি? নামাজ পড়বা, উঠো।
আপনাকে তো বললাম আমি সুস্থ থাকলে নামাজ পড়ি নিজে থেকে, ডেকে তুলতে হয় না। মেয়ালি ব্যাপার স্যাপার। স্পর্শ ভ্রু কুচকে জায়নামাজ হাতে নিয়ে ফ্লোরে বিছিয়ে নামাজে দাঁড়িয়ে পড়েছে। তারপর নামাজ শেষ করে সে সোফায় এসে বসে। রিমের দিকে তাকিয়ে ভাবলো, ওই মেয়েটা আমাকে এতটা কাছের বানাচ্ছে কেন? পরে যখন আমি কাছে আসতে চাইবো তখন তো দূরে ঠেলে দেবে। কি চাই ও? আমাকে এত আপন কেন করছে? স্পর্শের রাগ হলো খুব। সে এগিয়ে এসে রিমের হাত ধরে টেনে টেনে বলল, কি হয়েছে আবার? তুমি ঠিকই চাও, খোলসা করে বলো তো। আমি ঘুমোতে চাই মিস্টার স্পর্শ। রিম, আই এম সিরিয়াস। আমার সাথে সিরিয়াস হয়েই কথা বলো। এইভাবে আমার রুমে এসে আমার বিছানায় ঘুমানোর মানেটা কি রিম? আমাকে তো ভালোবাসো না, পছন্দও তো করো না, তাহলে এইসব কি? রিমঝিম আবারও শুতে নিতেই স্পর্শ ওর খোলা চুলগুলো ভিতর থেকে হাত ঢুকিয়ে মুট করে ধরে টান দিয়ে কাছে নিয়ে এসে বলল, উত্তর দাও। রিম ভ্রু কুচকে বলল, কাল চাইলেই ফেরত চলে যেতে পারতাম, কিন্তু যাইনি। কেন জানেন? কেন? থাক, জানতে হবে না। জানলে এখন এ সময়ে আমার চুলের মুঠি ধরে টানতেন না, বরং ভালোবাসতেন। স্পর্শ চুলটা আরো শক্ত করে ধরে মুচকি হেসে বলল, বিয়ের আগেই? রিমঝিম চুল ছাড়াতে ছাড়াতে বলল, চর কিন্তু এখনো বাকি আছে মশাই। তো দিয়ে দাও। তা হচ্ছে না, 3 বছর কম মনে হয় আমার কাছে। আর একটু ঘুমাই। নাকি রিমঝিম আমাকে বাধ্য করে দেয় চলটা আজই হাসিল করে নিতে। রিমঝিম চুল ছাড়া পেতেই কম্বলটা আবারও টেনে শুয়ে পড়ল। হেই বে, এটা আমার বিছানা, উঠো বলছি। না, উঠবো না। আপনি কি আমার রুমে ঘুমান, আমি এখানে ঘুমাবো। স্পর্শ আর কি করবে, বালিশ হাতে নিয়ে রিমের রুমের দিকে চলল। রিমঝিম আরো কিছু সময় ঘুমিয়ে রান্নাঘরে এসেছেন নাস্তা বানাতে। স্পর্শ এখনো ঘুমাচ্ছে। আজ স্পর্শ অফিসে যাওয়ার সময় বলে গেছে সে কলিগদের নিয়ে একসাথে বাসায় আসবে। বিকেলের পর হবে সময়টা। রিমঝিম মাথা নাড়ল। অফিসে যাওয়ার আগে সে লিস্টের সব বাজার করে দিয়ে গেছে। রিমঝিম ওড়না কোমরে বেঁধে কাজে লেগে পড়ে গেছে। আজ কত কাজ তার, কত আইটেম বানাতে হবে। ঠিক বিকেল 5:30টার দিকে কলিং বেল বেজে উঠল। রিমঝিম আন্দাজে কোনো রকম সেজেছে, আর একটা আয়না নেই যে একটু নিজেকে দেখবে। ব্যাগ খুঁজে একটা খয়েরি রঙের সুতির শাড়ি পেয়েছে সে, তার উপরে সাদা সুতোর কাজ করা। দেখতে বেশ ভদ্র মনে হয়। শাড়িটা তার খালা তাকে দিয়েছিল। বাড়ি থেকে চলে আসার সময় এমন খুঁটিনাটি অনেক কিছুই এনেছে রিমঝিম। কলিং বেল বাজার আওয়াজ পেয়ে তড়িঘড়ি করে দরজার দিকে ছুটল সে। দরজা খুলতেই এক করিডোর ভর্তি লোকজন দেখে মাথা ঘোরার মতো অবস্থা হলো রিমের। নিজেকে সামনে বড় করে সালাম দিল সে। তারপর মুচকি এসে বলল, ভেতরে আসুন। এক এক করে 7-8 জন ঢুকেছে বাসায়। সবগুলো কাপড় আর কাপড়, কেউ কেউ বাচ্চা নিয়েও এসেছে। পুরো বাসা ফার্নিচার শূন্য দেখে তারা সবাই মুখে হাত দিয়ে ফেলেছে। এদিকে দূর থেকে কে যেন সাইড পিঞ্চ করে বলতে বলতে আসছে। গলা শুনে মনে হলো এটা স্পর্শ। কতগুলো চেয়ার দারোয়ানের সাহায্যে নিয়ে আসছে স্পর্শ। আবার আরেক হাতে ডিনার সেটও আনছে। প্যাকেট দেখেই বুঝেছে রিম। রিমকে পেরিয়ে চেয়ারগুলো ভেতরে ঢুকাচ্ছে সে। রিমকে এখনো খেয়ালই করেনি স্পর্শ। চেয়ার রাখতে রাখতে বলল, সরি রে, নতুন সংসার তো, তাই এখনো তেমন কিছু কেনা হয়নি। তবে তোদের উপলক্ষে চেয়ারগুলো নিয়ে আসলাম। তোদের তো আর নিচে বসাতে পারি না। আরাফ এসে স্পর্শের কাঁধে হাত রেখে বলল, বাসায় যখন তোষক আছে তখন আর চেয়ারের কি প্রয়োজন? বা ফ্লোরে বসা যায়। এটা তো আর মাটি না যে একেবারে বসা যাবে না। আরফ একদম ঠিক বলেছে। ভাইয়া, আপনি এত কষ্ট করতে গেলেন কেন আবার? স্পর্শ মুচকি হেসে চেয়ারগুলো সারি সারি করে রেখে দিয়ে রিমকে ডেকে রান্নাঘরের দিকে চলে গেছে। রিমও পিছু পিছু আসলো। স্পর্শ খাবার সব চেক করে পেছন ফিরে এবার রিমের দিকে তাকালো। ওমা! তাকাতেই সে তার দুনিয়ার খবর ভুলে গেছে। কেয়া বড় বড় হা করে সে রিমের দিকে তাকিয়ে আছে এখন।
পাশে কি আমার সদ্য বিয়ে করা বউ দাঁড়িয়ে আছে? বুকে ব্যথা লাগলো। স্পর্শ বুকে হাত দিয়ে রিমের দিকে চেয়ে আছে। রিম ভ্রু কুচকে চা বসাতে বসাতে বলল, ঢং, আসার পর থেকে একটি বারও আমার দিকে তাকাইনি। আমি নিজেও জানি না আজ আমাকে কেমন দেখাচ্ছে। বাসায় একটা আয়না যদি থাকতো। সেটাও এনে দেবো। আপনি এখনো বেতন পাননি, এত টাকা কোথায় থেকে আসে? রোকসানা বেগমের ব্যাংক অ্যাকাউন্ট থেকে। বাই দ্য ওয়ে, আজ তোমাকে খুব সুন্দর লাগছে। যান এখান থেকে, আমি চা নাস্তা নিয়ে আসবো, গিয়ে ওনাদের সাথে আড্ডা দেন। স্পর্শ সোজা হেঁটে চলতেই রিম সামনে হাত রেখে আটকালো আবার। কি ম্যাডাম? কি রকম অবস্থা করে রেখেছেন নিজের? হ্যাঁ, শার্ট চেঞ্জ করে বিছানার উপর থাকা সাদা পাঞ্জাবিটা পরে নিন। সাদা পাঞ্জাবি? আমার তো সাদা পাঞ্জাবি নেই। তাহলে আপনাকে এত কথা বলতে কে বলেছে? যান বলছি। স্পর্শ কৌতূহল নিয়ে নিজের রুমে এসে দেখলো বিছানার উপর সাদা একটা পাঞ্জাবি। দেখে তো নতুন মনে হচ্ছে, কিন্তু রিমের পেলো কোথায়? এই স্পর্শ, তোর ফ্রেশ হতে কতক্ষণ লাগবে রে? আসছি। স্পর্শ জলদি করে পাঞ্জাবিটা হাতে নিয়ে পরে আসলো। বাথরুম থেকে বেরিয়ে পাঞ্জাবির হাতাগুলো ফোল্ড করতে করতে ড্রয়িং রুমের নিচে বিছানো তোষকের উপর বসলো সে। রিম আর আরাফের ওয়াইফ মুফতি মিলে নাস্তা এনে এনে ফ্লোরে রাখছে। বাঁধাকপির পকোড়া, চার, বিস্কিট, সাথে আছে নুডলসও। রিমঝিম নিচে ট্রে রেখে এক নজর স্পর্শের দিকে তাকালো। মানুষটাকে পাঞ্জাবিতে খুব ভালো লাগে, মন চায় চিবিয়ে খেয়ে ফেলি। রিমঝিম মুচকি হেসে চলে গেল রান্নাঘরের দিকে। পাঞ্জাবিটা দুপুরে বাসা থেকে বেরিয়ে আশেপাশের একটা মার্কেট থেকে কিনে এনেছে সে। তার কাছে কিছু টাকা ছিল। পাঞ্জাবিটা অতটা দামি না, তবে আবার কম দামিও না। সাদা চামড়ার মানুষের সাদা রঙের জামাতে জাস্ট চোখ ধাঁধানো সুন্দর লাগে। সেটা মাথায় রেখেই রিমঝিম সাদা পাঞ্জাবি কিনে এনেছে। সিয়ামের ওয়াইফ হিয়া আর মুফতি মিলে রান্নাঘরের তাকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে। মুফতি চা খেতে খেতে বলল, তারিন ঝিম, হানিমুনে যাওনি কেন? হিয়া ভাবি বলল আমায়। রিমঝিম দাঁত কেলিয়ে তাকের উপর বসে পা দুলাতে দুলাতে বলল, অফিস থেকে তো ছুটি দেয় না, দিলে এক কথা ছিল। ছুটি নেওয়া তো কঠিন কিছু না। মোট কথা তোমার হাজবেন্ডেরই যাওয়া ইচ্ছা নাই, থাকলে এতদিনে বালি ট্যুর দিয়ে আসতো। এই আমি যাই, আমার বাচ্চা কাঁদছে। কথাটা বলে হিয়া চলে গেল। মুফতি চা শেষ করে তার বরের পাশে গিয়ে বসেছে। আরাফ আর সিয়ামের সাথে অনিকও এসেছে। অনিকের ওয়াইফ হলো ঋতু। ঋতু বড়ই গম্ভীর প্রকৃতি। সে আসার পর থেকে এক জায়গায় বসে আছে, চুপচাপ খাচ্ছে আর সবার সাথে হ্যাঁতে হ্যাঁ মিলাচ্ছে। স্পর্শ রিমঝিমের এমন ব্যস্ততা দেখে খুশি হলো, আবার ভাবলো মেয়েটা এত কষ্ট করছে, অথচ সে আবার ওয়াইফই না। এই এই, পাশ ফিরে তাকিয়ে ফিসফিস আওয়াজ পেয়ে স্পর্শ রিম থেকে চোখ নামিয়ে পাশে তাকালো। আরাফার অনেক আর সিয়াম মিলে চোর চোর লুক নিয়ে ওর দিকেই চেয়ে আছে। কি হলো, তোরা এমন জোরের মতো লুক দিচ্ছিস কি জন্যে? আড্ডাতে গলা না ভিজলে সেটা আবার কিসের আড্ডা? চা খা, আরো আনতে বলতাম। আরে ধুর, চা তো বাচ্চারা খায়, আমরা তো আল্টার লিজেন্ড, আমরা তো বিয়ার খাবো, বিয়ার। হোয়াট? আস্তে আস্তে আস্তে, বউ পার্টিরা শুনতে পেলে গর্দান যাবে। এই সময় বিয়ার পাবি কই? তুই শুধু রাজি হ, বিয়ার সাথেই আছে। ওরে বাপরে, সাথেও এনেছিস? কিন্তু তোর ভাগবতী তো ঠিক লাগছে না, তুই মনে হয় বিয়ার খাওয়ার পুরনো মাঝি। স্পর্শ নড়ে চড়ে বসলো। নেশা জাতীয় সবকিছু খাওয়া হয়ে গেছে, বিয়ার তো হাতের মোয়া। সব সিয়াম আর অনেক হাসতে হাসতে টুটুপুটি খাচ্ছে। স্পর্শ হালকা গেসে বলল, না মানে ওই নেশা জাতীয়, যেমন ওই বিয়ার, সিগারেট ইত্যাদি এইসব। হয়েছে, আর বোঝাতে হবে না, আমরা সব বুঝি।
তুই শুধু সব বউ পার্টিদের এক রুমে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর, তারপর তোর রুমে গিয়ে আমরা আরামসে আড্ডা দেবো আর গলা ভিজাবো। স্পর্শ জিভ দিয়ে ঠোঁটটা ভিজিয়ে রান্নাঘরের দিকে তাকালো, তারপর আবার বলল, রিমঝিম অনেক রান্না করেছে, সেগুলো খেয়ে নে, তারপর রাত তো বাকি, তোরা বরং আমার এখানে থেকে যাস, রুমের তো আর অভাব নেই। স্পর্শের উক্তিতে ওরা তিনজন বেশ বুঝে গেছে, রাজিও হয়েছে, কিন্তু অনেক রাজি হলো না। সে বিয়ার পার্টি শেষে বউকে নিয়ে চলে যাবে, না হলে তার বাবা মা আবার বিষয়টা অন্যভাবে দেখবে। তারা খুবই স্ট্রিক্ট। রিমঝিম তো পাগল হয়ে যাওয়ার মতো উপক্রম, আর সেটার কারণ হলো হিয়ার, মুফতি আর ঋতু এত এত প্রশ্ন করছে। বিবাহিত জীবনের অনেক কথাই তারা বলছে, যার আগামাথা অনেক কিছুই রিম জানে না। যাই হোক, 9টা বাজতেই ছেলেরা সবাই হুট করে ডিনার করব বলা শুরু করে দিয়েছে। রিমের কেমন যেন সন্দেহ হলো, কারণ স্পর্শ তো এত তাড়াতাড়ি ডিনার করে না। যাই হোক, সবার সাথে হাতে হাত লাগিয়ে রিমঝিম ডিনারের বন্দোবস্ত করে নিল। সবাই কথা বলছে আর খাচ্ছে। রিমঝিম রান্নাঘরে এসে সব গুছিয়ে নিচ্ছে। খিদে নেই, সবার পরে খাবে সে। স্পর্শ হাতে প্লেট নিয়ে এসে বলল, কি হলো রিম, তুমি খাবে না? পরে, খিদে নেই। অনেক আর ঋতু বাদে বাকিরা যাবে না আজ। রিমঝিম চোখ বড় করে স্পর্শের দিকে চেয়ে বলল, যাব না মানে? কোথায় থাকবে? আমাদের বাসায়, রুম তো অনেকগুলো। আমি কোথায় শুব? সবাই তো কাপল। মুফতি আর আরাফ এগিয়ে এসেছে। মুফতি হেসে হেসে বলল, ও মা, তোমরাও তো কাপল, তোমরা তোমাদের রুমে শুবে। হা হা হা। রিমঝিম কেমন বাচ্চাদের মতো কথা বলছে। রিমঝিম ঢোক গিলে স্পর্শের দিকে তাকিয়ে বলল। স্পর্শ ঢোক গিলে তাকালো ওদের দিকে। রিমঝিম কি আর বলবে, ওদের পাতে মাংস দিয়ে চুপচাপ সরে গেল সেখান থেকে। খাওয়া দাওয়া শেষ করে স্পর্শ, আরাফ, সিয়াম আর অনেক গেছে স্পর্শের রুমে। তারপর দরজাও লাগিয়ে ফেলেছে। কড়া করে বলেছে তারা আড্ডা দেবে 12টা অবধি, এর আগে যেন কেউ ডিস্টার্ব না করে। সিয়ামের ওয়াইফ ফিয়া তার বাবুকে নিয়ে রিমঝিমের রুমে এসে শুয়েছে। পাশের বাসা থেকে তোষক এনে গেস্ট রুমেও বিছানা পাতা হয়েছে, সেখানে মুফতি আর ঋতু শুয়েছে। 12টার দিকে অনেক আর ঋতু চলে যাবে বলে আর বাড়তি ঝামেলা হয়নি। ঋতু আর মুফতি মিলে দারুণ গল্প শুরু করেছে। এদিকে হিয়া তার বাচ্চাকে ঘুম পাড়াতে গিয়ে নিচেও ঘুমিয়ে পড়েছে। বাকি রইল রিমঝিমের খুব ঘুম পাচ্ছে। সে এক পাশে বসে ঝিমোচ্ছে শুধু। আজ সারাদিন সে অনেক কাজ করেছে। সে যে কাজ করেছে, বিরাট বড় একটা ঘুম দিতে হবে, তাহলে সব ক্লান্তি দূর হয়ে যাবে। রাত 12টা বাজে 1 মিনিট। সিয়াম, অনিক আর আরাফ ঢলে মলে পড়তেছে। তাও অনেক কষ্টে স্পর্শের রুম ছেড়ে বেরিয়েছে তারা। সিয়াম তার বউ বাচ্চার কাছে গেল, মানে রিম যে রুমে থাকতো সেই রুমে। তারপর দরজা লাগিয়ে দুম করে বাবুর পাশে শুয়ে পড়ল সে। ওদিকে অনেক তার বউকে 2বার ডাকতেই তার বউ এসে হাজির। সে আর মুফতি ঘুমায়নি, ঘুমিয়ে পড়েছে রিম। মুফতি রিমের মাথায় হাত রেখে ওকে জাগালো, তারপর বলল, অনেক ভাইয়া ঋতু আপুকে নিয়ে চলে গেছে, তুমি গিয়ে ভাইয়ার রুমে শোও, অনেক ক্লান্ত লাগছে তোমাকে। রিম মাথা নাড়িয়ে স্পর্শর রুমের দিকে যেতে যেতে ভাবলো আজ সে সোফায় ঘুমাবে, স্পর্শকে বলবে বিছানায় ঘুমাতে। অনেক ঋতুকে নিয়ে চলে যাওয়ার পর রিম দরজা লাগালো, তারপর গেল স্পর্শের রুমে। আরাফও রুমে ঢুকে দরজা লাগিয়েছে। রিমঝিম স্পর্শর রুমে এসে লাইট জ্বালালো, কারণ পুরো রুম অন্ধকার হয়ে আছে। তারপর এদিক ওদিকে স্পর্শকে দেখতে না পেয়ে সে বারান্দার দিকে গেল। ওমা, স্পর্শ লম্বা হয়ে নিচে শুয়ে আছে সেখানে। রিমঝিম কিছু বুঝে ওঠার আগেই পায়ের কাছে মদের খালি বোতল কতগুলো দেখতে পেল। তার মানে দরজা বন্ধ করে ওনারা এসব উল্টাপাল্টা জিনিস খেয়েছে। কি অভ্যাস! এই যে উঠুন, এভাবে ঠান্ডা ফ্লোরে শুয়ে আছেন কি জন্য? পরে জ্বর আসলে তখন? রিম যখন বুঝলো স্পর্শ তার মনের রাজ্যে আছে, বর্তমান দুনিয়ায় নেই, তখন সে নিচে বসে স্পর্শের হাত ধরে টানতে টানতে বলল, উঠুন। স্পর্শ রিমের ছোঁয়া পেয়ে সাথে সাথে উঠে বসলো। চোখ ডলে দাঁত কেলিয়ে 2 হাত এগিয়ে রিমের মুখ ধরল সে। তারপর হেসে হেসে বলল,
সাদা পাঞ্জাবিটার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। ওয়েলকাম। এবার উঠে এসে বিছানায় বসুন, আমি আপনার জন্য লেবুর শরবত আনছি। কথাটা বলে রিম উঠতেই স্পর্শ ওর শাড়ির কুচি ধরে ফেলল। রিম কিছুটা না বরং পুরোটাই ভয় পেয়ে গেল, সাথে চমকালো। তারপর ইতস্তত হয়ে নিচের শাড়ির কুচি মুট করে ধরে বলল, এসব কি করছেন আপনি? কুচি ধরলেন কেন? স্পর্শ আদো আদো স্বরে বলল, তোমাকে ধরতে চেয়েছিল, তোমার জায়গায় হাতের কিছু তোমার শাড়ি খুশি পেলাম, সেটা ধরলাম। ছাড়ুন। কথাটা বলে রিমঝিম কুচি ছাড়িয়ে ঠিক করে পরে আবার চলে আসলো। স্পর্শ মুখটা ফ্যাকাশে করে উঠে দাঁড়ালো। শরীর সামলাতে পারছে না সে। বারবার মনে পড়ে যাচ্ছে অনেক গ্লাস খাওয়া হয়ে গেছে আজ। চোখের সামনে শত শত রিমকে দেখতে পাচ্ছে সে। এলোমেলো হয়ে হেঁটে সে কোনো মতে রিমের কাছে রান্নাঘরে চলে আসলো। রিমঝিম ছুরি দিয়ে লেবু কাটছে শরবত বানাবে বলে। স্পর্শ রিমের কাছে দাঁড়িয়ে ওর খোপাটা খুলে ফেললো। রিমঝিম জানে স্পর্শ হুঁশের মধ্যে করছে না এসব, তাও সে এখন কি করে পরিস্থিতি সামলাবে সেটাই ভাবছে এই মুহূর্তে। এদিকে স্পর্শ রিমের খোলা চুলের ভেতর মুখটা ডুবিয়ে রিমকে জাপটে ধরে রেখেছে। রিম লেবুটাও কাটতে পারছে না এরকম অবস্থাতে। তার উপর হাত পেঁচিয়ে আঙুলও কেটে গেছে রিমের। জলদি করে সে স্পর্শ থেকে নিজেকে ছাড়িয়ে বেসিনের কাছে গেল আঙুলে পানি দিতে। তার আগেই স্পর্শ ওর হাত ধরে ঘুরিয়ে নিজের দিকে ফিরিয়ে নিল। রিম, ভয় পাচ্ছ? রিম কাপা কাপা গলায় বলল, না, তবে তবে কি রিম, এতদিনে যেটা করিনি সেটা আজ করব। দেখি বলো তো তোমার কি মনে হয়, হ্যাঁ নাকি না? রিমঝিম নিজেকে শক্ত করে জবাবে বলল, না। আমার প্রতি বিশ্বাস আছে, তা বোঝা যাচ্ছে। কথাটা বলে স্পর্শ রিমকে আরেকটু কাছে টেনে ধরলো। তারপর মুচকি হেসে বলল, যদি সেই বিশ্বাসটা ভেঙে দিই? হাত ছেড়ে দিন, তারপর শরবতটা খান, ঠিক লাগবে আপনার কাছে। না ছাড়লে? দেখুন স্পর্শ, এটা কিন্তু ঠিক না। আজ সারা দিন ধরে অনেক কাজ করেছি আমি, আমার খুব ঘুম পাচ্ছে। দয়া করে হাত ছেড়ে দিন আমার। খেতে হবে না লেবুর শরবত, তো আমাকে অন্তত ছাড়ুন। স্পর্শ নিচু হয়ে রিমকে কোলে তুলে নিয়ে বলল, আচ্ছা চলো, তাহলে ঘুমাবো। আপনি কি ভুলে যাচ্ছেন যে আমাদের বিয়ে হয়নি? একদমই না, আমার বেশ মনে আছে যে আমাদের এখনো বিয়ে হয়নি, আর কখনো হবেও না। তাহলে এসব কি? আপনি থামবেন? স্টুপিড একটা। কোনো কথার উত্তর না দিয়ে স্পর্শ রিমকে এনে বিছানার উপর রাখতেই রিম একদম কোনায় চলে গিয়ে বলল, আর একটু এগোলে গালের চটটা উঠাই দিব, থাপড়াইতে থাপড়াইতে। স্পর্শ পাঞ্জাবিটা খোলার চেষ্টা করছে, তাও পারছে না দেখে এগিয়ে গেল রিমের দিকে। রিম দু হাত দিয়ে মুখ ঢেকে ফেলেছে। স্পর্শ রিমের কপালের উপরে থাকা চুলগুলোতে মুখ ডুবিয়ে হাসলো। তারপর রিমের মুখ থেকে ওর হাত সরিয়ে বলল, লজ্জা নাকি ভয়? কথা শেষ করার আগে গালে চর খেয়ে বসে পড়েছে স্পর্শ। চর মারা শেষে রিমঝিম সরতে নিতেই স্পর্শ হাত ধরে আটকে ফেললো ওকে। রিমঝিম শেষে কেঁদে ফেলেছে ছুটতে না পেরে। স্পর্শ মুখটা ফ্যাকাশে করে বলল, খালি এটাই পারো, আর অন্য কিছু পারো না। রিমঝিম চোখ মুছতে মুছতে বলল, সরুন আমার কাছে থেকে, আমাকে একদম ছোবেন না। স্পর্শ কিছু না বলেই রিমকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। রিমের কাঁধে মুখটা ডুবিয়ে রাখলো কিছুক্ষণ, তারপর ফিসফিস করে বলল, খুব ভালো লাগা কাজ করছে, প্লিজ ভালো লাগাটা অনুভব করতে দাও আমায়। রিম চোখ বন্ধ করে রেখেছে। স্পর্শর প্রতি যে ঘৃণাটা আছে সেটা আজ যেন আবার জাগ্রত না হয়। আমি চাই না লোকটাকে ঘৃণা করতে, কিন্তু উনি কেন এমন করছেন আমার সাথে? আমি যে তাকে আটকানোর কোনো শক্তি পাচ্ছি না। স্পর্শ আবারও ফিসফিস করে বলল, এই পারফিউমটা দিতেই হবে। নিজের গায়ে যে একটা প্রকৃত ঘ্রাণ আছে তা তোমরা মেয়েরা জানো না। জানলে এত দাম দিয়ে কৃত্রিম গন্ধ লাগাতে না গায়ে। তোমার গায়ে সেই ন্যাচারাল গন্ধটাই আমাকে পাগল করে তোলে। আর তুমি কিন্তু সবসময় পারফিউম ইউজ করে সেই ঘ্রাণটাকে ধামা চাপা দিয়ে রাখো। কেন রিম, কেন? ওয়াই? রিম একটু নড়ে চড়ে স্পর্শকে দূরে ঠেলার চেষ্টা করলো, তাও পারল না।
কি একটা ঝামেলায় পড়েছে সে। স্পর্শ সে সজ্ঞানে নেই, তা খুব ভালো করে বোঝা গেছে। এখন যা হচ্ছে পরে এ ব্যাপারে চেঁচিয়েও লাভ হবে না। উনি তো কোনো রেপিস্টও না যে ফ্লাওয়ার ভাস দিয়ে মাথায় বাড়ি মেরে আহত করে দিব। নিজের লোক উনি। ওনাকে আঘাত করলে উল্টে আমার কষ্ট হবে, আবার আঘাত না করলে আজ আমার অবস্থা খারাপ করে ফেলবে। ভাবতে ভাবতে রিম টের পেল স্পর্শ ওর কাঁধের থেকে মাথা উঠিয়ে ওর দিকে তাকিয়ে আছে। রিমঝিম মলিন মুখে ওর চোখে চোখ রেখে বলল, এসব কি বলুন তো আপনি? স্পর্শ রিমের মুখে হাত রেখে বলল, একটা জিনিস দেখবে। রিম কিছু বলার আগে স্পর্শ উঠে গিয়ে আবারও রিমকে কোলে তুলে নিয়ে বারান্দার দিকে চলল। বারান্দার গ্রিলের সাথে হেলান দিয়ে দাঁড়ালো সে। রিম এখনো ওর কোলে। তারপর মুচকি এসে বলল, এবার আকাশের দিকে তাকা। রিমঝিম স্পর্শের বুক থেকে হাত সরিয়ে পাশে ফিরে আকাশের দিকে তাকালো। চাঁদটা যেন আজ তাদের সাথে দেখা করতে এসেছে। এত বড় চাঁদ কাল থেকে মনে হয় আর উঠবে না। শেষ সময়টায় চাঁদ এত বড় হয়। রিমঝিম বেশ অবাক চোখে চাঁদটা দেখছে। আশেপাশের দালানগুলোর লাইট সব অফ। যে আলো আসছে তা শুধু চাঁদেরই। স্পর্শ রিমকে দেখছে আর রিম চাঁদকে। বেশ কিছুক্ষণ পর রিমের মনে পড়ল সে স্পর্শের কোলে, অথচ স্পর্শ বিন্দুমাত্র নড়ছে না। বিষয়টা টের পেয়ে রিম বোকার মতো চেয়ে আছে ওর মুখের দিকে। স্পর্শ এক ঝাঁকুনি দিয়ে বলল, কি দেখছো অমন করে? চাঁদ দেখা হয়ে গেছে, এবার আমাকে নামান, নয়তো চর মেরে গাল ফাটিয়ে দিব আপনার। স্পর্শ রিমকে জাপটে ধরে একটা গানের 2 লাইন গাইল। ও বউ কেন আমার কাছে আসো না, কেন আমায় ভালোবাসো না, ও বউ। রিমঝিম বিরক্তি নিয়ে তাকিয়ে আছে। স্পর্শ রিমকে নিয়ে আবারও রুমে ফেরত চলে আসলো। পরে রিমঝিম বালিশ একটা কোলে নিয়ে দূরে সরে গেছে। রাত 1:20 বাজে তখন। স্পর্শ ঘুম ঘুম চোখে এগিয়ে দুম করে রিমের কাছে চলে এসে ওর কোলে থাকা বালিশ মাথায় রাখলো। 2 মিনিটে গভীর ঘুমে চলে গেল সে। রিমঝিম অবাক হয়ে স্পর্শের এমন হাবভাব দেখছে। একটা মানুষ নেশা করে এতটা ভালোবাসতে পারে? অন্য কেউ হলে এতক্ষণ। রিমঝিম স্পর্শর চুলগুলোতে হাত বুলাচ্ছে। লাইট অফ করা হয়নি। উঠতে গেলে স্পর্শ জেগে যাবে। যেভাবে ঘুমিয়েছেন উনি, মন চায় সারাটা সময় এমন করে চেয়ে থাকি। কি সুন্দর লাগছে আজ ওনাকে। আমাকে মোহতে ফেলছেন উনি দিন দিন। এই মোহ কাটাবো কি করে আমি? পরিবার তো মেনে নেবে না কোনো দিনও। পরিবারকে ছেড়ে ভালো থাকা যায় না। তাহলে উনি প্রতিদিন আমাকে এত এত ভালো লাগায় প্রবেশ করায় কি জন্য? রিমেরও এবার ঘুম আসছে চোখ জুড়ে, কিন্তু লাইটের আলোর কারণে সে ঘুমাতে পারছে না। অনেক কষ্টে স্পর্শকে বিছানায় শুয়ে দিয়ে সে উঠে গিয়ে লাইট অফ করলো। তারপর সোফায় শুতে নিতেই কারো হাত এসে ওর পিঠের নিচে গিয়ে সোফায় পড়েছে। রিম চমকে একটু দূরে সরে দাঁড়ালো। স্পর্শ কিছু না বলেই রিমকে আবারও কোলে তুলে নিয়ে বলল, ঘুমালে আমার সাথে ঘুমাবে, অন্য কোথাও নয়। রিমের বুকের ভেতর ভয় কাজ করছে। সে ভেবেছিল স্পর্শ ঘুমিয়ে গেছে, কিন্তু না, সে তো ঘুমায়নি। এমনকি নেশাও কাটেনি তার। রিমঝিমকে বিছানায় এনে নামিয়ে দিয়ে স্পর্শ বলল, ঘুমাও। এটা বলে সে একপাশে শুয়ে পড়ল। অবশ্য এক হাত দিয়ে রিমের হাত ধরে রেখেছে সে। রিম আর কি করবে? কোনো উপায় না পেয়ে পাশেই শুয়ে পড়ল। ক্লান্তির সাথে যুদ্ধ করে আর পারা গেল না। হাত ছাড়ানো মুশকিল বলে সেও ঘুমিয়ে পড়েছে, আর কোনো দিক না ভেবেই। পরের দিন ঠিক ভোরে স্পর্শর ঘুম ভাঙলো সবার আগে। মাথা ধরে উঠে বসলো সে। চোখের সামনে সব ঝাপসা থেকে এবার ঠিক হয়েছে। নিজের হাতের ভেতর চুড়ি ভর্তি একটা হাত ধরে থাকতে দেখে স্পর্শ বেশ চমকালো। তারপর হাত ছেড়ে দিতেই চুড়ি ভর্তি হাতটা কম্বলের ভেতর চলে গেল। স্পর্শ চোখ ডলে ভালো করে তাকালো। পাশেই রিম আরেক দিক ফিরে শুয়ে আছে। তার পিঠটা একটু একটু দেখা যায় কম্বলের উপর থেকে। স্পর্শ চোখ বড় বড় করে এক ঝটকায় উঠে দাঁড়িয়ে পড়েছে। কাল রাতে কি হয়েছে তা মনে করতে গিয়ে তার চোখ গেল গায়ের সাদা পাঞ্জাবিটার দিকে। এদিক ওদিক রক্তের দাগ। কিসের দাগ এটা? স্পর্শ ঘেমে গেছে ভাবতে গিয়ে। জলদি করে দরজা খুলে রান্নাঘরে গিয়ে পানি খেলো সে।
তারপর আবারও রুমে ফেরত এসে রিমকে টেনে তুলল, কারণ এভাবে আর নিজে নিজেই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া তার কাছে কঠিন মনে হচ্ছিল। রিম ঘুম ঘুম চোখে বলল, আবার কি হয়েছে? তুমি ঠিক আছো? ঘুমোতে দিন। এমনিতেও আপনার জন্য কাল রাতে দেরি করে ঘুমিয়েছি, আমার ঘুম পুরো হয়নি। মানে দেরি করে ঘুমিয়েছো মানে কি? আমি কি করেছি? কি করেছেন কি করেনি সেটা বলুন। স্টুপিড। রিমঝিম ঝাড়ি দিয়ে কম্বলটা টেনে আবার শুয়ে পড়ল। স্পর্শ ঢোক গিলে কপালের ঘাম মুছল। তারপর মনে করার চেষ্টা করলো যে সে ঠিক কি করেছিল। দূর ছাই, এবারও মনে আসছে না। উপায় না পেয়ে রিমকে আবারও টেনে তুলল সে। রিমঝিম এবার খুব রেগে গেছে। স্পর্শের মাথার চুলগুলো মন মতো টেনে স্পর্শের গালে ঠাস করে একটা চড় দিয়ে বলল, কাল রাতে চড়ে হয়নি, এতদিনের চড়ে হয়নি, খালি বেয়াদবি করতে হবে। হ্যাঁ, আমাকে এত জ্বালাতন করেন কেন বলুন তো? কি দোষ করেছি? কাল রাতে কি না কি করলেন আপনি? আর একটু হলে তো। ও আচ্ছা, তাহলে তেমন কিছু করি। রিমঝিম স্পর্শকে এক ধাক্কা দিয়ে ফেলে বলল, যান এখান থেকে, অসভ্য লোক কোথাকার। রিম মুখ বাঁকিয়ে মাথা ধরে আবারও শুয়ে পড়ল। স্পর্শ স্বস্তির নিঃশ্বাস ফেলে আবারও পাঞ্জাবির রক্তগুলোর দিকে চেয়ে টেনশন শুরু করলো। রক্তগুলো কিসের আবার? আমার তো গায়ে চোট নেই, রিমঝিমে কিছু হয়নি তো? স্পর্শ এগিয়ে এসে রিমের হাতটা টেনে টুনে বাম হাতের আঘাতের দাগ পেল। ইস, কি কি করেছিলাম আমি কে জানে। মেয়েটাকে কত কষ্ট দিয়েছি সেটা তো মনেই করতে পারছি না। রিম যখন উঠল তখন বাসার সবাই চলে গেছে। বিছানা ছেড়ে স্পর্শ রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়াতেই উপর থেকে ঝলমলে কিছু কাগজের টুকরো রিমের গায়ের উপর এসে পড়ল। চুল ছেড়ে এদিক ওদিক তাকালো। বাসায় কেউ নেই, এমনকি স্পর্শও না। দরজার সামনে সুতো বাঁধা ছিল। পায়ে লাগতেই উপরে রাখা কৌটার ঢাকনা খুলে কাগজগুলো নিচে পড়েছে। রিমঝিম নিজের রুমে গেল ব্যাগ থেকে জামা নিয়ে পরবে বলে। বিছানার মাঝখানে একটা কুশন রাখা, লাল রঙের, তাতে লেখা সরি। রিমঝিম কুশনটা উলট পালট করে রেখে দিয়ে জামা হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল। এদিকে স্পর্শ সিয়াম আর আরাফকে ঝাড়ি দিচ্ছে, কারণ তারা জোর করে ওকে বেশি মদ খাইয়েছিল। আরাফ এসে বলল, তোর বই তো, অন্য কেউ তো না, তাহলে তো রাগ হোস কেন? স্পর্শ মনে মনে ভাবলো, বউ হলেই হতো, তাহলে এত ইতস্তত হতে হতো না আমার। বউ না বলেই তো প্রতি এখন গিল্টি ফিল হচ্ছে। কে জানে কি করেছে। ডিম তো সোজাসুজি কিছুই বললো না। কিরে, কি ভাবিস এত? না কিছু না। রিমঝিম ফ্রেশ হয়ে নিয়ে রান্নাঘরে গিয়ে দেখলো বাহির থেকে আনা পরোটা আর ভাজি, তার পাশে চিরকুট রাখা, সেটাতে লেখা, রিম আই এম সরি, না জানি কাল তোমার সাথে কি কি করেছি। নিশ্চয়ই ভালো কিছু করিনি, মাফ করে দিও আমাকে। আমার আসলে কিছুই মনে নেই। আমি তোমার সাথে কি করেছিলাম কিছুই মনে নেই। সরি না, সরি এগেইন। রিমঝিম ফিক করে হেসে দিল, কারণ স্পর্শ তো তেমন কিছুই করেনি। যে হারে সরি বলছে, বাপরে বাপ, এর একটু মজা তো নিবই। আসুক মশাই, আমাকে কাল অনেক জ্বালিয়েছ, তোমাকে এবার আমি জ্বালাবো। ইস, আমি তো ভুলেই গেছি হাত চালাতে চালাতে। কাল একটা, আজ একটা চর মেরে দিলাম। আর তো মনে হয় দুটো আছে। উফ, ধুর ধুর, রাগকে কন্ট্রোলই করতে পারি না আমি। চরের কথা তো আমি ভুলেই গেছিলাম, এবার চরের কথা ওনার মনে না থাকলেই হয়। ড্রয়িং রুমে থাকা 8-10টা চেয়ার ভর্তি মানুষ, সবাই মুরব্বী, আর দাঁড়িয়ে আছেন সে 8-10 জন পুরুষের বিবাহিতা স্ত্রীরা। সবাই চোখ বড় বড় করে একজন আরেকজনের সাথে আলাপ আলোচনা করেই যাচ্ছেন। বিষয়টা সাংঘাতিক। স্পর্শ দরজা খোলা পেয়ে হুড়মুড়িয়ে ভিতরে ঢুকে তাই বুঝলে এতক্ষণ ধরে। কিন্তু রিমঝিম কোথায়? গলা থেকে টাইটা ঢিল দিয়েই সে ভিতরে প্রবেশ করার আগেই উপরতলার একজন মুরব্বী ওর সামনে এসে দাঁড়ালেন। এতক্ষণে তিনি স্পর্শকে দেখছিলেন। সন্ধ্যা হয়ে গেছে, স্পর্শ সবেমাত্র অফিস থেকে ফিরেছে, কিন্তু বাসার মহলের আগামাথা কিছুই বুঝছে না সে।
এটা সবাই এখানে কি করছে? আর রিমঝিমি বা কোথায়? কি হলো দাদা? কি হয় নাই সেটা বলবা তুমি? এতদিন ধরে একটা মেয়েকে তুমি বিয়ে না করে তোমার সাথে একই বাসায় রাখতেছো, আর খবর আমরা আজ পেলাম। সমাজে কি নাই দুনিয়ায়? গুরুজনদের শিক্ষা দীক্ষাও পাও নাই নাকি? স্পর্শর আর বুঝতে বাকি নেই যে তিল থেকে ব্যাপারটা তাল হয়ে গেছে। সে হালকা কেশে বলল, না আসলে বিষয়টা এরকম না। থামো তুমি। এই এরিয়ার সমস্ত মান্যগুণ্য মানুষরা থাকে, এর ভিতরে তোমরা কোথা থেকে উড়ে এসে আমরা হতে দিতে পারি না। কি শিখবে বাকিরা? মেয়েকে বিয়ে না করে তার সাথে থাকা অন্য দেশের নর্মাল হলেও আমাদের দেশের নর্মাল নয়। রিম কোথায়? আমাদের কথায় তোয়াক্কা না করে তুমি আবার সেই মেয়ের নাম নিচ্ছ। তোমার মা বাবার নাম্বার দাও, আমরা কথা বলছি। তোমাদের পুলিশে দেওয়ার ব্যবস্থাও আমরাই করে দিব। স্পর্শ সবাইকে সরিয়ে রিমঝিমের রুমের কাছে এসে দেখলো ওর রুমের এক কোনায় বসে আছে, চোখ মুখ ভিজে একাকার। তার পাশে কয়েকজন মহিলা অগ্নিদৃষ্টিতে চেয়ে আছেন ওর দিকে, যেন কামান বন্দুক দিয়ে মারবেন। রিম? রিমঝিম মাথা তুলে স্পর্শকে দেখে কেঁদে ফেললো, কিছু বলার সাহস পেল না আর। এদিকে স্পর্শ গিয়ে যে রিমকে সামলাবে তারও কোনো কুল নেই। এবার জনসমাবেশে একটা কথা রটে গেল, আর সেটা হলো ওদের ধরে বিয়ে করিয়ে দেওয়া উচিত। রিমঝিম না চমকালেও চমকেছে স্পর্শ। সে ড্রয়িং রুমের দিকে গিয়ে বলল, এসব কি বলছেন আপনারা? আমি আজই রিমঝিমকে বাসায় পাঠিয়ে দেবো, তাও এই ডিসিশনের কথা মাথায় আনবেন না। শোনো ছেলে, এত সহজে সব কিছু হলেও এরপরে তোমার বয়সের অবিবাহিত ছেলেরা কদিন মেয়ে এনে রেখে তারপর আবার তার বাড়ি পাঠিয়ে দিবে। আজ তোমাদের উচিত শিক্ষা না দিলে ওরা নষ্ট হয়ে যাবে এসবে। এদিকে একজন তো বলেই দিল জলদি ইমামকে খবর দিতে। রিমঝিমের মাথায় আকাশ ভেঙে পড়েছে এমন অবস্থা, তার এখন কি করা উচিত? বিকালবেলা কলিং বেল বেজে উঠেছে। রিমঝিমের মনে হলো এটা স্পর্শ। ইচ্ছে করে মুখটা ফুলিয়ে সে গেল স্পর্শকে ঝাড়ি দিতে। তাকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না যে সে মোটেও রেগে নেই। দরজা খুলতে মুহূর্তে মুখটা ফ্যাকাশে হয়ে গেল রিমের। ওর সামনে জনে জনে মানুষ দাঁড়িয়ে আছে। মহিলারা তো রীতিমতো ওকে ঠেলে সরিয়ে দিয়ে ভিতরে ঢুকে পুরো রুমগুলো ভালো মতন পোড়ক করে নেওয়া শুরু করে দিল। রিমঝিম মুখ ফুটে কিছু বলতে পারল না, কারণ তার জানা হয়ে গেছে ওরা এমন বিহেভ কেন করছে। একটা মহিলা এগিয়ে গিয়ে রিমের হাত চেপে ধরে বলল, মা বাবা এসব কি শিখিয়েছে? বিয়ের আগে একটা ছেলের সাথে থাকা লজ্জা করে না? বেহায়া মেয়ে কোথাকার। একজন আস্তে করে বলল, মনে হয় রক্ষিতা। জাতের ঠিক আছে তো তোমার, নাকি নিষিদ্ধ পল্লী থেকে এসেছো? রিমঝিম ছলছল চোখে তাকিয়ে বলল, এসব কি বলছেন আপনারা? স্পর্শ আমার রিলেটিভ হয়। রিলেটিভ হয়, স্বামী তো না। আমরা বেশ খবর পেয়েছি তোমরা বিবাহিত না, বিয়ে ছাড়া এখানে সংসার পেতেছ, একসাথে থাকছো, ঘুমাচ্ছ। কাল ভাগ্যিস আমার ছেলে রাতের বেলায় বারান্দায় এসে তোমাদের কুকর্ম দেখে ফেলেছিল, না হলে তো জানতামই না আমাদের কলোনিতে এসব হয়। ছি ছি। রিমঝিম একটা টু শব্দ করার সুযোগ পেল না। যে যা পাচ্ছে তা বলে যাচ্ছে। অপমান করতে করতে ওকে রুমের এক কোনায় বসিয়ে রেখে দিয়েছে তারা। স্পর্শ ঘুরে রুমে এসে রিমের হাত ধরে নিচ থেকে তুলে বলল, চলো তোমাকে তোমার বাসায় দিয়ে আসবো আমি, তারপর যা হবার হবে। মোহাম্মদ আনোয়ার মিয়া এগিয়ে এসে পথ আটকালেন ওদের, তারপর শক্ত গলায় বললেন, যাবে, যাওয়ার হলে অবশ্যই যাবে, তবে অবিবাহিত রূপ নিয়ে নয়। তুমি এই মেয়েকে এই মুহূর্তে বিয়ে করবে, না হলে আমরা পুলিশ ডাকবো। স্পর্শ রিমের হাত ছেড়ে দিয়ে আনোয়ার মিয়ার মুখোমুখি হয়ে বলল, ফাইন, ডাকেন পুলিশ। ওপাশ থেকে দুটো লোক এগিয়ে এসে আনোয়ার মিয়ার কানে ফিস ফিস করে বলল, পুলিশের চক্করে পড়লে কি হবে বুঝেন তো? ওদের ধরে নিয়ে যাবে, তারপর ওরা ছাড়া পেয়ে ঘুরে ফিরে বেড়াবে, তো লাভ হলো কি আমাদের? আনোয়ার মিয়া একটা চেয়ার টেনে বসলেন, তারপর সাদা দাড়িতে হাত বোলাতে বোলাতে হেসে বললেন, ডাকো পুলিশ, তোমরা সাথে মিডিয়া লোকদেরও ডাকো, ওদের চেহারা পুরো বাংলাদেশকে দেখুক। রিমঝিম চোখ বড় বড় করে ওনাদের দিকে তাকালো, তারপর স্পর্শের দিকে করুণ চোখে তাকালো সে। এরকম বদনামি হলে বেঁচে থাকায় বৃথা হয়ে যাবে। স্পর্শ বিষয়টা সুবিধার মনে হলো না।
তাহলে এখন করবো, তুমি করবোটা কি? স্পর্শ জলদি করে পকেট থেকে ফোনটা বের করলো চাচাকে কল দেওয়ার জন্য। তার আগেই ওর হাত থেকে একজন ফোনটা কেড়ে নিয়ে বললেন, খবরদার, দলবল ডাকবে না। যা হবার যা করার আমরাই করব। আমি আমার চাচাকে কল করব, উনি এই দালানের মালিক। সে যাই হোক, উনি এসেও এইটাই বলবেন। আর তুমি এখন কাউকে ফোন করতে পারবে না। আর তোমরা সবাই কিসেরই বা অপেক্ষা করছো এখনো? এখনই কল দাও পুলিশকে, সাথে মিডিয়ার লোককেও। রিমঝিম কেঁদে ফেললো। জলদি করে ওড়না দিয়ে মুখটা চেপে রেখেছে সে, যাতে কান্নার আওয়াজ না বের হয়। স্পর্শ এক ধমক দিল সামনে থাকা মুরব্বীদের, তারপর কঠিন গলায় বলল, অনেক হয়েছে রে, এবার ডাকুন পুলিশ, ডাকুন মিডিয়া লোকদের। আনোয়ার মিয়া পাশে তাকিয়ে একজনকে ইশারা করতেই লোকটা ফোন নিয়ে কানে ধরল। রিমঝিম কান্না থামিয়ে স্পর্শের হাত ধরে বলল, না স্পর্শ, এত বড় বিপদ ডেকে আনবেন না। তাই বলে আমি তোমাকে বিয়ে করে তোমার জীবনটা নষ্ট করতে পারি না। এর যে সবাই জানুক, তাও অন্তত বিয়েটা হবে না। না। রিমঝিম কাঁদতে কাঁদতে স্পর্শের পায়ের কাছে বসে গেল, তারপর অস্পষ্ট স্বরে বলল, তাহলে মৃত্যু ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। স্পর্শ রিমকে ধরে তুলে নেওয়ার আগেই আনোয়ার মিয়া এক ধমক দিয়ে বলল, ব্যাস, মুরব্বিদের সামনেও এসব করছো তোমরা? নিশাত মিয়া, জলদি করে আকাশ ইমামকে ডাক দাও এখনই। স্পর্শ রিমকে টেনে রান্নাঘরে নিয়ে আসলো। রিম কান্নার জন্য কিছু বলতে পারছে না। রিম, তুমি আমাকে বিয়ে করতে চাও? রিম চোখ তুলে বলল, চাই না আমি, তবে সামনে যে বদনাম আসতে চলেছে তার চেয়ে এটাই ভালো মনে করি। আমার দোষেই আজ এত বড় একটা ডিসিশন নিতে হিমশিম খেতে হচ্ছে আমাদের। না আমি বাসা থেকে জেদ ধরে পালিয়ে আসতাম, না আপনার কাছে এসে এভাবে থাকতাম, না আজ এমনটা হতো। দোষ তোমার নয় রিম, দোষ আমার। আমি কাল মাতলামি না করলে আমাদের কথা কেউ জানতোই না। কি ছেলে, আর কতক্ষণ গপ্প করবা? এবার বন্ধনে আটকা পড়ো, আমরাও বাঁচি, আমাদের সমাজও বাঁচুক। একজন মহিলা হর্ন নিয়ে রান্নাঘরে ঢুকে রিমের হাত ধরে নিয়ে গেলেন। স্পর্শ বের হতে দেখলো ইমামও এসে হাজির ততক্ষণে, হাতে মোটা একটা বই। আজ মনে হয় বিয়েটা দিয়েই ছাড়বে। মহিলাটি রিমের মাথায় ঘোমটা টেনে দিয়ে বললেন, কবুল কইতে কইলে সাথে সাথে কইবা। তোমাগো উত্তর পাওয়ার আশায় এত সময় নষ্ট করতে পারবো না বাপু। এমনিতেও ঘরের কাজ ফেলায়া সমাজ বাঁচাইতে আসছি। কি মেয়ে রে বাবা তুমি, এই শিক্ষা দিল তোমার পরিবার? এবার হলো তো। ওপাশ থেকে একজন এসে বললেন, কবুল বলো। দুফোঁটা চোখের পানি ফেলে রিমঝিম কবুল বলেই দিল। স্পর্শ বলা শেষ, সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠলেন। একটা দিনে সব পাল্টে যাবে এভাবে কখনোই ভাবেনি রিম। এত কড়াকড়ি হয়ে যাবে তা জানলে সে এখানে আসতোই না। আসলে আমি ম্যাচিওর না, আমি অজ্ঞাত এসব ব্যাপারে। কিন্তু স্পর্শ, সে কি জানতো না এমন একটা পরিস্থিতিতে আমরা পড়তে পারি? আমরা তো এমন কাছাকাছি আসিনি একসাথে এতদিন থাকার পরেও। কালকে কে কি দেখলো তার জন্য দায়ী স্পর্শ, তবে তার সম্পূর্ণ দোষও নয়। সে সজ্ঞানে তো ছিল না, আর আজ তো সে বিয়েও করতে সাফ না করে দিচ্ছিল। তার তো নেহার সাথে বিয়ে হওয়ার কথা। বাধ্য হয়ে আমাকে বিয়ে করলেন উনি। আমার সাথে সাথে তার জীবনটাও নষ্ট হয়ে গেল। এত বড় হুমকি দেবে এরা, আমরা তো ভাবতেই পারিনি। রিমঝিম হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছছে। আশেপাশে তাকালো, সবাই চলে গেছে, কেউ নেই। রাত 10টা বাজে তখন। রিমঝিম নিচ থেকে উঠে দাঁড়িয়ে কিছু দ্রুত গতিতে রুম থেকে বের হতে যেতে স্পর্শের সাথে ধাক্কা খেল। রিমঝিম কপাল মুছে স্পর্শের দিকে মলিন চোখে তাকিয়ে বলল, আপনার সাথে কিছু কথা আছে আমার। স্পর্শ নিচের দিকে চেয়ে থেকে বলল, আমারও। আপনি বলুন আগে। স্পর্শ নিজের রুমে চলে গেল কিছু না বলেই। রিমঝিম কৌতূহল নিয়ে সেও পিছু পিছু গেল। স্পর্শ অফিসের শার্ট চেঞ্জ করে বাসার টি শার্ট পরল, মুখটা কালো করে রেখেছে সে। রিমকে দেখে সামনে তাকানো অবস্থাতেই সে বলল, ভুলে যাওয়া আজ কি হয়েছিল? কেউ জানবে না তোমার বিয়ে হয়েছে আমার সাথে। তোমার জীবন এখন নষ্ট হয়নি, আমি আর তুমি ছাড়া বিষয়টা কেউ জানবে না। এই এরিয়ার লোক জানে তো কি হয়েছে। তোমাদের এরিয়ার কিংবা ঢাকার অন্য এরিয়ার মানুষটা জানে না যে তোমার আমার বিয়ে হয়েছে। আমার পরিবার জানে না, তোমার পরিবারও জানে না, সুতরাং ভুলে যাও।
রিমঝিম নিচের দিকে তাকিয়ে সোজা নিজের রুমে চলে আসলো। সেও ঠিক এই কথাটাই বলতে এসেছিল। সবটা স্পর্শ বলে দিয়েছে, তাহলে আর কি বলবো আমি? এসব ভাবতে ভাবতেই রিম টের পেল স্পর্শ তার রুমের দরজা লাগিয়ে ফেলেছে। রিমঝিম বুঝলো স্পর্শ একটা শকের ভেতর দিয়ে আছে। আজ আর রাতে খাওয়া হবে না। দুপুরে তো বেঁধেছিলাম, সেগুলো পড়ে আছে। অফিস থেকে দেরি করে আসলেন উনি, দুপুরে খেয়েছেন কিনা কে জানে। একবার কি ডাকবো? দরজা তো লাগিয়ে ফেলেছে, আবার যদি রেখে যায়। অনেক ভেবে রাত 11টার দিকে রিমঝিম খাবারের প্লেট নিয়ে স্পর্শের দরজার কাছে এসে নক করলো। ওপাশ থেকে সাথে সাথে স্পর্শর জবাব আসলো, তার মানে এখনো ঘুমায়নি। স্পর্শ বলল, কি হয়েছে? খাবার এনেছি, খেয়ে নিন। দুপুরে তো মনে হয় কিছুই খাননি। খিদে নেই আমার। মাত্র বললেন সব ভুলে যেতে, তাহলে আপনি সেসব মনে রেখে খাওয়ার সাথে রাগ করছেন কেন? ভুলে গেছি আমি, জাস্ট মুডটা খারাপ। খিদে নেই, বরং তুমি খেয়ে নাও। রিমঝিম আর কিছু বলল না, নিজের রুমে চলে আসলো। যেটা আজ হয়েছে তাতে কারো গলা দিয়ে খাবার নামবে না। বিয়ে এমন একটা কিছু, এটা ভুলতে চাইলেও ভোলা সম্ভব না। আমার মনে তো সুই সুতো দিয়ে মনে হচ্ছে গেঁথে দিয়েছে কেউ। না না, ভুলতেই হবে আমাকে। এই বিয়েটাকেই স্বীকৃতি দেওয়া যাবে না কোনো মতেই না। বালিশে মাথা রেখে রিমঝিম বাইরের অন্ধকার আকাশ দেখছে। আজ আর চাঁদ ওঠেনি, উঠলে হয়তো ভাল লাগতো। এখন সব আধার দেখে আরো মন খারাপ হচ্ছে, ঘুমও আসছে না। পরদিন ভোরবেলায় স্পর্শ ঘুম থেকে উঠেই নামাজ পড়ার আগে রিমঝিমের রুমের কাছে এসে দাঁড়ালো। কাল রাতে 1 মিনিটের জন্য সে ঘুমায়নি। রিমঝিম ঘুমিয়েছে, কম্বলের জন্য মুখটা দেখা যাচ্ছে না, হাতটা ফ্লোরের উপরে এসে গেছে দেখছি। স্পর্শ এগিয়ে এসে নিচে বসলো। রিমকে সে এভাবে চায়নি কোনোদিনও। বিয়ের কথা তো সে কখনোই ভাবতো না। এভাবে বিয়েটা সম্পূর্ণ হবে তা তার ভাবনার বাইরে ছিল। বিয়ের মতন একটা পবিত্র বন্ধনে আটকে পড়েও আমাদের মাঝে এত এত দূরত্ব। এই বিয়ে আমি মানলেও রিমঝিম কখনোই মানবে না, আর ওর পরিবার, আমার মা তো জীবনেও মানবে না। তাহলে কেন আমাদের দুজনেরই এই বন্ধনে আবদ্ধ হতে হলো? কি আছে কপালে যেখানে আমাদের বিয়ের কোনো মূল্য নেই? সেখানে এত ঘটা করে বিয়েটা হলোই বা কেন? স্পর্শ উঠে নিজের রুমে চলে আসলো। কিছুই ভালো লাগছে না, সবকিছু গুলিয়ে আসছে। রিমঝিম ঘুম থেকে উঠে চুপচাপ রান্নাঘরে আসলো। তারপর কাজে লেগে পড়লো সে। এখনো 8টা বাজতে অনেক দেরি, কিন্তু তাও স্পর্শ বেশি তাড়াহুড়ো করে রেডি হয়ে গেল অফিসে যাবে বলে। কারণ যতই সে বাসায় থাকবে ততই রিমঝিমের মুখোমুখি হতে হবে তাকে, আর নানান চিন্তা এসে ঘুরপাক খাবে। হাতে ঘড়ি লাগাতে লাগাতে স্পর্শ চলে যাচ্ছিল। রিমঝিম ওকে চলে যেতে দেখে হাতে রুটি বেলার বেলুন নিয়ে দৌড় দিয়ে এসে বলল, কই যাচ্ছেন এ সময়? স্পর্শ রিমের দিকে না তাকিয়ে দরজা খুলতে খুলতে বলল, আজ অফিসে জলদি যেতে বলেছে বস। তাই বলি এ সময়ে? 6টা বাজে সবে। স্পর্শ তাও বেরিয়ে গেল। রিম দরজা খুলে বেরিয়ে একটু এগিয়ে এসে বলল, কাল রাত থেকে আমিও কিচ্ছু খাইনি, এভাবে খাবারের উপর রাগ দেখাচ্ছেন কেন? ভেবেছিলাম একসাথেই খাবো। কথাগুলো শুনে স্পর্শ আবার ফেরত এসে নিজের রুমে ঢুকে গেল। রিমের সাথে কোনো কথা বলল না সে। রিমঝিম দরজা লাগিয়ে আবারও নিজের কাজে ফেরত আসলো। রুটি ছেঁকতে ছেঁকতে হঠাৎ রিম হাতটা খালি তাওয়াতে দিয়ে দিল, আর এক চিৎকার দিয়ে হাত সরিয়ে ফেললো সে। স্পর্শ বারান্দায় ছিল। হালকা আওয়াজ কানে আসতেই সে রুম থেকে বেরিয়ে রান্নাঘর পর্যন্ত এসে দেখলো রিম রুটি ছেঁকছে। তাই আর কিছু না বলে সে চলে গেল। আবার রিমঝিম নাস্তা বানানো শেষ করে ড্রয়িং রুমে এনে এনে রাখতে রাখতে স্পর্শকে ডাক দিল একবার। স্পর্শ নিচের দিকে তাকিয়ে এসে বলল, খেতে রিমঝিমের খুব রাগ হলো, কারণ স্পর্শ আগের মতো বিহেভ করছে না তার সাথে। কি আজব, রিমঝিম না খেয়ে নিচের রুমে চলে গেছে, অথচ স্পর্শ তাও কিছু বলছে না। সে তাও খাওয়া শেষ করে অফিসের ব্যাগ হাতে নিয়ে যেতে যেতে বলল, দরজা লাগাও, আমি যাচ্ছি। রিমঝিমের রাগ তো শেষ সীমানায়। সে খাবার ঢেলে রেখে দিয়েছে, কিছু খাবে না। লোকটার কাছে আমার মূল্য দিন দিন কমেই যাচ্ছে। কাল রাত থেকে কিচ্ছু খাইনি, একবার আমাকে খেতেও ডাকলো না। বিয়ে করেছেন আমাকে, আমার প্রতি কি তার কোনো দায়িত্ব নেই? অবশ্য আমিও বেকুব। বিয়েটা তো আমরা দুজনেই এখন মানছি না, তাহলে আমি দায়িত্বের কথা আনছি কি জন্য? থাক, কোনো দায়িত্ব নেই তার। আমিও খাবো না।
আগে যে কাজ করতো বিয়ে হয় এখন সেটাও করছেন না আর। ঠিক বিকেলবেলা স্পর্শ অফিসের কাজ শেষ হলো, কিন্তু তাও সে বাসায় ফিরতে ইচ্ছা করে লেট করছে। অফিসের গাড়ি করে না এসে হেঁটে আসছে যাতে দেরি হয়। তারপর চাচার বাসায় ডিনার শেষ করলো। দেরির উপরে দেরি, রাত 9টা। স্পর্শ বাসায় ফিরেছে, সবগুলো রুম অন্ধকার। আন্দাজে হেঁটে হেঁটে স্পর্শ তার রুমে গিয়ে লাইট জ্বালালো। চুপচাপ ফ্রেশ হয়ে নিয়ে সে বিছানায় বসলো। একবার রিমের কথা মনে পড়ছে বারবার। একবার কি দেখে আসবো? আজ এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো কেন? স্পর্শ রুম থেকে বেরিয়ে রিমকে দেখতে আসলো। লাইটটা অফ, অন্ধকারে কিছুই দেখছে না। স্পর্শ তাই লাইট জ্বালালো। রিম ঘুমিয়ে আছে। স্পর্শ একটু এগিয়ে এসে রিমকে দেখে আবারও চলে যেতেই নিতেই ওপাশ থেকে রিমের ডাক শোনা গেল। স্পর্শ ওর দিকে তাকানোর শক্তি পাচ্ছে না বলে না তাকিয়ে বলল, কি? আমাকে এত কষ্ট দিতে ভাল লাগে আপনার? কষ্ট? কিসের কষ্ট? আমি তোমার থেকে দূরে থাকছি শুধুমাত্র আমাদের মাঝে যেন স্বামী স্ত্রীর সম্পর্কে টান না চলে আসে, তাই। বিয়ের আগে তো এমন ছিলেন না, আর আপনি তো আমাকে বলেছেন সব ভুলে যেতে। তাহলে সব ভুলে গিয়ে আপনি কেন আমার সাথে আগের মতো বিহেভ করছেন না? আমি তো ভুলের চেষ্টা করে নর্মাল বিহেভ করে যাচ্ছি, আর আপনি কি না? ব্যাস রহিম, স্পর্শ চলে গেল তার রুমে। রিমঝিম উঠে দাঁড়ানোর শক্তিটুকু পাচ্ছে না। স্পর্শর সাথে রাগ করে আর সারাদিনও কিছু মুখে দেয়নি সে। সারাদিন ঘুমিয়ে কাটিয়েছে। রাত 12টার দিকে স্পর্শ পানি খেতে আসলো রান্নাঘরে। এসে দেখলো পাতিল সব ধুয়ে রাখা। আচ্ছা রহিম কি জানতো আমি রাতে খাবো না? কি জানি। স্পর্শ পানি খেয়ে আবার নিজের রুমে ফিরে যাওয়ার আগে রিমঝিমের রুম থেকে আওয়াজ পেয়ে সেদিকে গেল। রিমঝিম বমি করছে ওয়াশরুমে। বমি করছে কেন? শরীর খারাপ নাকি? ভাবতে ভাবতে স্পর্শ দেখলো রিম আস্তে আস্তে ওয়াশরুম থেকে বের হয়ে বিছানায় গিয়ে বসলো। স্পর্শ এগিয়ে এসে বলল, কি হয়েছে তোমার? বমি করছিলে কেন? কি খেয়েছিলে? রিম স্পর্শর কথা জবাব না দিয়ে কম্বল গায়ে টেনে শুয়ে পড়ল। স্পর্শ বুড়ুকোসকে এগিয়ে এসে রিমের হাত ধরে উঠিয়ে বলল, কি সমস্যা? আপনার কি তাতে? দূরত্ব বজায় রাখুন, না হলে তো বাচ্চার বাবা হয়ে যাবেন। কথাটা শেষ করার সাথে সাথে এবার রিম নিজের গালে চড় খেল। স্পর্শ এভাবে হাত ওঠাতো না, কিন্তু আজ মন মেজাজ ভালো ছিল না তার, যার কারণে এমনটা করতে রীতিমতো সে বাধ্যই হয়েছিল। রিমঝিম চড় খেয়ে কোনো রিয়াকশন দেখল না। চুপ করে সে ফ্লোরের দিকে তাকিয়ে আছে এখন। স্পর্শ রিমকে ধরে এক ঝাঁকুনি দিয়ে বলল, কথার উত্তর দিচ্ছ না কেন? কি খেয়েছিলে? কিচ্ছু খাইনি, শুনে রাখুন, কাল রাত থেকে আমি কিচ্ছু খাইনি। হইছে? এবার বের হন রুম থেকে। অনেক কেয়ার দেখিয়েছেন। বিয়ের কয়েক বছর পর কিছু কিছু ছেলে বদলে যায় শুনেছিলাম, কিন্তু বিয়ের দিন থেকেই বদলে যায় সেটা আপনাকে না দেখলে বিশ্বাসই করতাম না। এই বিয়েটা কোনো বিয়েই ছিল না। তো আমি মানি না। আমি নর্মাল ব্যবহার করছি তাও, কিন্তু আপনি তো বিয়েটাকে হাইফাই কিছু একটা ভেবে বসে আছেন, আবার দূরত্ব বজায় রেখেছেন। আসলে তুমি কি চাও? আমি চাই আপনি এখন এই রুম থেকে বের হন। স্পর্শ বড় করে একটা শ্বাস নিল। তারপর রাগী চোখে রিমঝিমের দিকে চেয়ে কিছু বলতে যাবে, তার আগেই কলিং বেল বেজে উঠেছে। এই অসময়ে কি আসতে পারে? রিম গায়ে কম্বল টেনে বসে পড়েছে ততক্ষণে। স্পর্শ উঠে গিয়ে দরজা খুলতেই দেখল চাচা আর চাচি দাঁড়িয়ে আছেন। স্পর্শ মুখ ফুটে কিছু বলার আগে চাচা স্পর্শ কান টেনে ধরে বাসার ভিতরে ঢুকলেন। চাচি তো সোজা রিমঝিমের রুমে দিকে চলে গেছেন। কিরে স্পর্শ, এসব কি শুনছি আমরা? আনোয়ার মিয়া বলল তোদের নাকি হারাম সম্পর্ক থেকে হালাল সম্পর্কে আবদ্ধ করে দিয়েছেন উনি। আমি তো কিছুই বুঝলাম না ওনার কথাবার্তাতে। তুই তো এখানে একা থাকতি তাই না? তাহলে বিয়ে? আর যতদূর জানি রোকসানা ভাবির মুখে শুনেছি তোকে তার বোনের মেয়ে নিহার সাথে বিয়ে দিবে। তাহলে এই মেয়েটাকে? চাচা আমি ওরে বিয়ে করতে চাইনি, আর নিজেও বিয়েটা করতে চাইনি।
ও একটা সমস্যায় পড়েছিল বলে আমার কাছে আসে কদিন ধরে, কিন্তু ওনারা কি থেকে কি ভেবে নিল, আর 1 ঘন্টার ভেতরে বিয়েটাও জোরপূর্বক সেরে নিল। না আমার মত ছিল, না রিমঝিম। ভাইয়া ভাবি জানে এসব? মেয়েটার পরিবার জানে? জানলে আমাদের দুজনকে টুকরো টুকরো করে নদীর জলে ভাসিয়ে দেবে, তাই কাউকে জানায়নি। বিয়েটা আমরা দুজনে অস্বীকার করি। চাচি রিমের রুম থেকে বেরিয়ে এসে বললেন, বিয়ে তো অস্বীকার করার মতন কোনো বস্তু নয়, যে করলা আবার রিমুভও করে ফেললা, এটা বিয়ে ছিল। তোমরা আজকালকার ছেলে মেয়েরা বিয়ের আসল মানে জানো না। স্পর্শ চাচা চাচিকে চেয়ার টেনে দিতে দিতে বলল, ডিভোর্স দিতে কত মাস ওয়েট করতে হবে? চাচা মাথায় হাত দিয়ে চেয়ারে বসলেন। রিম মাথায় ঘোমটা টেনে চুপি চুপি রান্নাঘরে গেল চা বানাতে। স্পর্শ বুড়ুকুসকে বলল, কি হলো চাচা, জানো না? চাচি মুখ বাঁকিয়ে বললেন, 5 বছর একসাথে থাকার পরও দেখা যায় বাচ্চা 2-3টা না হলে তো ডিভোর্স এক্সপেক্টই হয় না। চাচি মজা করছো? মজা তো তোমরা করছো। ধর্ম মতে বিয়েটা করে এখন তা মানতে নারাজ হচ্ছ, তাহলে আর করলেই বা কেন? ঠিক, আমিও তোমার সাথে একমত। ওরা যখন রাজি না তখন বিয়েটা করার কি দরকার ছিল? ওনারা আমাদের হুমকি দিচ্ছিল মিডিয়ার লোক ডাকবে বলে। সামান্য একটু বদনামির ভয়ে তোমরা এত বড় ডিসিশন নিয়ে নিলে? সামান্য? হ্যাঁ, সামান্যই তো। বিয়েটা অনেক বড় একটা ডিসিশন। সে যাই হোক, ডিভোর্সের প্রসেসটা বলো, কারণ আমি জানি তোমরা ভালো বলতে পারবে। বাড়া ভাতে ছাই দিব না আমরা, ভালোই বয়স হয়েছে। তোদের দুটোকে আলাদা করার আইডিয়া আমরা দেব না, বরং মিলানোর কাজ করতে পারি। কি করবা তোমরা? যেখানে দুজনের মনেরই মিল নেই সেখানে কাকে দিয়ে শুরু করবো প্রথমে? তোকে দিয়েই, কারণ তোর হিস্ট্রি ভালো মতন জানা আছে আমাদের। কয়েক বছর ধরে রিমকে জ্বালাচ্ছিস ভাইয়া বলছে আমাদের। যাই হোক, বিয়ে করেছো ভালো করেছো, ছাড়াছাড়ির নাম নিবা না। আর যদি নাও তো কল করে তোমার বউয়ের সব খবর তোমার পরিবারের কাছে পৌঁছে দেব। এবার তোমরা বাকি ছিলে হুমকি দেওয়ার। তোদের হুমকি দিয়েই সব করাতে হবে, যা বুঝলাম। চাচা কথা শেষ করে পাশে তাকাতে দেখলো রিম হাতে চা আর বিস্কিট নিয়ে আসছে। চাচি বললেন, তোমাকে দেখে মনে হয় তোমার শরীর খারাপ, এর ভিতরে এসব করতে গেলে কেন? স্পর্শ চেয়ার টেনে বসতে বসতে বলল, অসুখ হলে মানুষের মাথার মগজ উল্টে যায় শুনেছিলাম, আজ সেটা দেখেও নিলাম। না হলে রাতের 12:30টার সময় কেউ চা বিস্কিট দিত না মেহমানকে। রিম ট্রেটা আরেকটা চেয়ারের উপরে রেখে স্পর্শ দিকে রাগি চোখে তাকালো। চাচি রিমকে স্পর্শ পাশে বসতে বললেন। রিম তাই চুপচাপ চেয়ার একটা নিয়ে বসলো। স্পর্শ পাশে না, তবে একটু দূরে। চাচি নিজের গলার একটা পাতলা স্বর্ণের চেন খুলে রিমের গলায় পরিয়ে দিতে দিতে বললেন, নতুন বউয়ের গলা খালি থাকা ভালো শোভা দেয় না। রিমঝিম অবাক হয়ে ওনার মুখের দিকে চেয়ে আছেন। আসলে চাচির এমন বিহেভটা স্বাভাবিক। স্পর্শকে তিনি ছোট থেকেই নিজের ছেলে ভেবে এসেছেন, কারণ তার কোনো ছেলে নেই। তাহলে স্পর্শর ওয়াইফ তো তার পুত্রবধূই হয়। যাই হোক, উনি রিমির মাথা মুছে দিয়ে চাচাকে নিয়ে চলে গেলেন, কারণ রাত অনেক হয়েছে, তাদের বাসাটাও খালি। রিম ট্রেটা রান্নাঘরে রেখে পিছন ফিরতে দেখল স্পর্শ দাঁড়িয়ে আছে। রিম ওকে অপেক্ষা করে হেঁটে চলে যেতে নিতেই স্পর্শ হাত দরজার উপরে রেখে আটকালো ওকে। আবার কি চাই? আমার রুমে চলো। কেন? স্পর্শ সাথে সাথে রিমকে কোলে তুলে নিয়ে বলল, আমার ওয়াইফ আমার রুমেই তো থাকবে, তাই না? স্পর্শর এই কথার উত্তর রিমঝিম কিছুই বলল না। চুপ করে স্পর্শের বুকের সাথে মাথা এলিয়ে রাখলো। ঝগড়া করার কিংবা কোনো কথা বলার শক্তি আর মন মানসিকতা দুটোর একটাও তার নেই এখন। আপাতত সে একটু ঘুমাতে চায়। স্পর্শ বেশ অবাক হলো রিমের এমন ভাব দেখে। নর্মাল দিন হলে তো এতক্ষণে তুলকামাল বাঁধিয়ে তুলতো, কোলে তুলেছি কেন এই নিয়ে। স্পর্শ হাঁটতে হাঁটতে বলল, শরীর বেশি খারাপ লাগছে, হসপিটাল যাব? কি খাবে বলো? স্পর্শ রিমকে নিচে নামিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো,
রিম বলল সে কিছুই খাবে না, পানি হলে চলবে। স্পর্শ পানি এগিয়ে দিয়ে রান্নাঘরে আসলো। আর সে রান্না করবে। জীবনে রান্না করেনি, তবে আজ সে রান্না করবে। তেল জাতীয় কিছু রাধা যাবে না, না হলে সেটা খালি পেটে খেলে রিমের হাল আরো খারাপ হবে। তাহলে কি বানাবো ওর জন্য? অনেক ভেবেচিন্তে স্পর্শ রুটি দুটো বানালো, তাও ভাতের মানচিত্র মতো, সেম টু সেম। আর অল্প তেলে ডিম ভাজি করে নিল, দেখতে পপকর্নের মতোই হয়েছে। সারা গালে হাতে আটা মাখামাখি করে ফেলেছে। তখন রাত 1:30 বাজে। সব রেডি করে রুমে এসে দেখলো রিমঝিম কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে। কিন্তু এমন সময় তো ঘুমালে চলবে না। না খেলে সকালবেলা ওরা খুঁজেই পাবো না, তখন আরো বেহাল হয়ে যাবে। খাবার নিচে রেখে স্পর্শ রিমকে ডাক দিল কয়েকবার। রিম উঠে বসে বলল, আজকে আমাকে ঘুমোতে দেবেন না? না দেবো না, নিজে রেঁধেছি। ঠিক হয়ে বসো, আমি খাইয়ে দিচ্ছি। আপনি? রিম স্পর্শের হাতে থাকা রুটি আর ডিম দেখে হেসে ফেলল। হেসে বলল, এটা কি ধরেছেন? জানি সুন্দর হয়নি, তবে রুটি তো ছিঁড়েই খেতে হবে, তাই না? আর ডিমও তো কুচি কুচি করে খেতে হয়, গোটা তো আর খাওয়া যায় না। আচ্ছা, এত কথা না বলে হাঁ করো তো। রিম হা করল। স্পর্শ মুখটা গম্ভীর করে রিমকে খাইয়ে দিচ্ছে। রিম গিলছে আর স্পর্শের হাতে থাকা পশমগুলোর দিকে তাকাচ্ছে বারবার। মাঝে মাঝে চোখ যাচ্ছে স্পর্শর গায়ের দিকে। শার্টের কটা বোতাম খোলা। রিম সেটা অনেকক্ষণ ধরে দেখেছিল। স্পর্শ রুটি ছিঁড়তে ছিঁড়তে বলল, চোখ দিয়ে ড্রেসিং করছো? রিম সাথে সাথে মুখটা আরেক দিকে ফিরিয়ে নিল। তখন যে কোলে নিলাম, তখন কিন্তু আমি মদ খাইনি, সজ্ঞানী ছিলাম। তাহলে বকলে না কেন? শক্তি ছিল না ঝগড়া করার। আচ্ছা বাদ দাও, এবার ঘুমাবো। রিম উঠতে যেতেই স্পর্শ চোখ বড় করে বলল, কোথায় যাচ্ছ? কেন? আমার রুমে। আর এটা চড় খাবে তুমি? না, আমার বিয়ে করা বউ, গলায় চেন পরে তো পুরোপুরি হয়ে গেল। তো আমার বউ আমার রুমেই ঘুমাবে। আপনি এমন কেন বলুন তো? একবার দূরে দূরে থাকেন, আবার একদম কাছাকাছি চলে আসেন। আপনি আসলে কি চান? তুমি এমন কারো কেন বলো তো? তোমাকে ইগনোর করলেও দোষ হয়ে যায়, তোমাকে কাছে টানতে চাইলেও দোষ হয়ে যায়। আমার ঠিক কি করা উচিত বলো? সরুন, আমি আমার রুমে যাব। না, যাবে না। যাব, সরুন। স্পর্শ রিমঝিমের গায়ে থেকে ওড়না নিয়ে ওর হাতের সাথে বাঁধলো এক কোণা, বাকি কোণা জানলার গ্রিলের সাথে বাঁধলো। যাও এবার। আমার এক হাত খালি আছে, আমি ঠিক খুলতে পারবো। এটা বলে রিম হাত ছাড়ানোর আপ্রাণ চেষ্টা শুরু করে দিল। ওমা! ততক্ষণে স্পর্শ রুমের লাইট অফ করে দিয়ে পাশে শুয়ে পড়েছে। রিমের গায়ে কাটা দিয়ে উঠল। তারপর একটু সরে গিয়ে সে অন্ধকারেই ওড়নাটা খোলার চেষ্টা করছে। হাত ব্যথা হয়ে গেছে, তাও এই সামান্য গিট্টু খুলছে না। এমন টাইপের গিট্টু দিয়েছে, বাপরে! অবশ্য এক হাত দিয়ে গিট্টু খুলতে গেলে এরকম হওয়াটাই স্বাভাবিক। রিমঝিম ক্লান্ত অনেক, তাই দেয়ালে হেলান দিয়ে সে ঘুমিয়ে পড়েছে। স্পর্শ মাঝে মাঝে এত নাসরবান্দাগিরি করে। এদিকে চুরির আওয়াজ আসছে না দেখে স্পর্শ উঠে বসে ফোনের টর্চ লাইট অন করলো। অন করে দেখলো রিম মাথাটা দেয়ালের সাথে লুকিয়ে ঘুমাচ্ছে। স্পর্শ আস্তে করে গিট্টুটা খুলল, তাও পাক্কা 10 মিনিট পর, যখন রিম গভীর ঘুমে তলিয়ে গেছে। ঠিক তখন তারপর রিমকে সুন্দর মতো শুয়ে দিয়ে গায়ে কম্বলটা টেনে দিল সে। এতদিনে রিম তার আসল বউ হলো অবউ থেকে আবউ, আসল বউ সমান সমান আবউ। যাই হোক, রিমের এমন কেয়ার করতে পেরে অনেক অনেক ভালো লাগছে। আমার স্ত্রী সে। আমি কখনোই বিয়ের কথা ভাবতাম না, কারণ দুই পরিবারের অমত। আর ওর বিয়ে ভাঙতাম, কারণ আমি চাই না রিম অন্য কারো বউ হোক। শেষ পর্যন্ত দেখতে চেয়েছিলাম, কিন্তু তার আগে কিসমতের জেরে বিয়েটা এত জলদি হয়ে গেল। ওকে পেয়েও না পাওয়ার মতন অবস্থা হচ্ছে। ওকে খুব করে নিজের করতে ইচ্ছে করছে, কিন্তু না ওর অনুমতি আছে, না দুটো পরিবারের। স্পর্শ রিমের চুলগুলো ঠিক করে রাখলো বালিশের পাশে। তারপর রিমের ওড়নাটা হাতে নিয়ে আসলো, কারণ এই ওড়নাটা সে গিফট করেছিল। 3টা বছর ধরে যে মানুষটাকে পাগলের মতো ভালোবেসেছি, আজ সে আমার স্ত্রী। সে আমারই রুমে, আমারই বিছানায় শুয়ে আছে, অথচ তাকে ছোঁয়া বাড়ানো। এই 3 বছরে আমি ওকে দূর থেকে দেখেও নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করতাম, আর এখন সে আমার এত কাছে। এবার নিজেকে কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যাবে। ঘুম আসছে না দেখে স্পর্শ সিগারেটের প্যাকেটটা নিয়ে বারান্দায় চলে আসলো। রিম আমাকে মেরে দেবে কিনা জানি না, তবে সে তবে এই প্যাকেট আর কোনোদিনই স্পর্শ ছোবে না। রিমের নেশাই বড় নেশা। ফজর নামাজের আজান শুরু হয়ে যাচ্ছে।
রিমঝিম জেগে গেল সেই সময়। চোখ ডলতে ডলতে তার মনে পড়ল সে স্পর্শ রুমে ঘুমিয়ে পড়েছিল। তারপর হাতের দিকে তাকিয়ে কোনো বাঁধন দেখে না। তারপর হাতের দিকে তাকিয়ে কোনো বাঁধন না দেখে বুঝলো স্পর্শ বাঁধন খুলে দিয়েছে, কিন্তু তিনি কই? রিমঝিম উঠে গিয়ে দরজার দিকে এক নজর তাকালো। দরজা তো ভিতর থেকে বন্ধ। তা দেখে বারান্দায় আসলো সে। স্পর্শ বারান্দায় একটা চেয়ারে ঘুমিয়ে আছে। রিমঝিম মনে হলো স্পর্শ বুঝি ওর সাথে ঘুমাতে গিল্টি ফিল করেছিল, তাই এখানে এসে ঘুমিয়েছে। আমার জন্য সারা রাত শীতের ভেতরে এই জায়গায় ঘুমিয়েছেন উনি? রিম কিছু বলার আগেই স্পর্শ জেগে গেল। রিমকে দেখে অবাক হলো না সে। চুপচাপ অজু করতে চলে গেল। রিম মন খারাপ করে নিজের রুমে ফিরে আসলো। তারপর নিজেও উজু করে নামাজ পড়ে নিল। নামাজ পড়লে মন আলাদা একটা প্রশান্তি কাজ করে, বিশেষ করে ফজরের নামাজ। রিমঝিম পানি নিয়ে বারান্দা গাছগুলোতে পানি দিতে দিতে গুনগুন করে তার চিরচেনা সেই পছন্দের গান 2 লাইন গাইল। লাইনটা শেষ করার আগেই দরজার কাছে কারো আসার আওয়াজ পেয়ে মাথা পিছিয়ে রিম দরজার দিকে তাকালো। স্পর্শ হুডির পকেটে হাত ঢুকিয়ে তাকিয়ে আছে। কালো হুডি পরা, কালো আর নীল রঙের হুডিতে স্পর্শকে বেশ মানায়। আর সে তো বেছে বেছে এই দুটি রঙেই হুডি পরে প্রায় সময়। রিমঝিম চোখ নামিয়ে ফুল একটা ছুঁয়ে কিছুক্ষণ ধরে ভাবলো তার শখের গোলাপ গাছটা জানি কি খবর। স্পর্শ কাছে এসে গ্রিলের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, আঁকিকে বলেছিলাম তোমার গাছটাই যেন আমার বারান্দায় দাঁড়িয়ে পানি দেয়, কারণ তোমার গুণধর ভাই তামিম তো জীবনেও পানি দেবে না। সে পানি দেয় তার ক্যাকটাস গাছে। রিম নিচু সুরে বলল, ধন্যবাদ। শরীর কি এখনো খারাপ? না, ঠিক আছে। তা আজ জলদি অফিসে যাবেন না? খোঁজে দেওয়া ছাড়া কিছু পারো না? না, পারি না। আপনাকে আমি কিছু বুঝতে পারি না। হয়েছে, আবার শুরু করেছো? এত সকাল সকাল ঝগড়া করতে পারবো না আমি। যাচ্ছি আমার রুমে, কাল রাতে ভালো ঘুম হয়নি, ঘুমাবো এখন। স্পর্শ চলে যেতে নিতেই রিম বলল, কি দরকার ছিল আমাকে দয়া দেখানোর? আমার রুমে আমি ঘুমোলে তো আর মরে যেতাম না। স্পর্শ রিমঝিমের দিকে তাকালো শক্ত চোখে, তারপর বলল, তোমার কি মনে হয় আমি বারান্দায় ঘুমিয়েছি তোমার থেকে দূরত্ব বজায় রাখতে? কথাটা শেষ করে স্পর্শ রিমঝিমের খুব কাছে চলে আসলো। তারপর দাঁতে দাঁত চেপে বলল, আমার যখন ইচ্ছা হবে তখন আমি তাই করবো। এটা তুমি দূরত্ব মনে করো কিংবা অন্য কিছু। আর একটা কথা, হ্যাঁ, তোমার সাথে একসাথে আরেকদিনও ঘুমিয়েছি আমি, তাও বিয়ের আগে। তো আমার কোনো সমস্যা হয় না, তুমি এটা খুব ভালো করে জানো। শুধু শুধু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করবে না। আর আমি একা কেন ঘুমাবো এখন? তুমি সহ ঘুমাবো। চলো, গাছে পানি দেওয়া শেষ, এবার তুমি আমার সাথে ঘুমাবে। 6টায় উঠে পড়ে নাস্তার ব্যাপারে ভাবা যাবে। রিম হাত ছড়িয়ে নিয়ে বলল, আমি আমার রুমে ঠিক আছি। স্পর্শ রিমের কথার কোনো তোয়াক্কা না করেই রিমকে আবারও কোলে তুলে নিয়ে যেতে যেতে বলল, সকাল সকাল 49 কেজি ডালের বস্তা তুলতে হচ্ছে। দিনটা কেমন যাবে কে জানে। রিম ব্রুকুসকে স্পর্শর গায়ে কয়েকটা কিল ঘুষি দিয়ে বলল, বিয়েটা মানেন না তো এখন এমন করছেন কেন? কে মানে না? আমি 3 বছর ধরে কি তোমাকে আরেকটা ছেলে ডিস্টার্ব করছিল? কে করছিল? ইস্তিয়াক স্পর্শ। তো তাহলে আমি মানি না এটা বলছো কেন? হ্যাঁ ঠিক আছে, বলেছিলাম আমি মানি না, বাট তুমি কি করে এটা ধরে নিলে? আমি তুমি বলতেই পাগল। আর সেই তুমি কিনা ভাবছো আমি তোমাকে পছন্দ করি না বলে বিয়েটা মানতে চাইছি না। আপনি কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছেন কিছুই তো বুঝতে পারছি না আমি। বুঝতে হবেও না তোমায়, জাস্ট আমি আগের মতন বিহেভিয়ার শুরু করেছি, তুমিও তেমনটাই করো। আগে আমি আমার রুমে ঘুমোতাম, মাঝে মাঝে আমার রুমেও। উফ, রাগ হচ্ছে? খুব রাগ হয় আমার উপর? তাহলে প্লিজ দাও না। রিম চোখ বড় করে স্পর্শর মুখের দিকে তাকিয়ে আছে। ওই দুটো চোরের কথা স্পর্শ মনে রেখেছে। কি ভাবছো? ওই দিন ঠিকই নেশাতে ছিলাম, কিছুই মনে নেই আমার। বাট পরের দিন ভোরবেলা তোমাকে ডেকে তোলে তুমি রাগের বসে নিজে থেকে বলে দিয়েছিলে আমাকে কয়টা চাউর মেরেছো। থ্যাঙ্কস টু ইউ।
রিম নিজের কপাল নিজে চাপড়ালো। আহা আহা, নিজেকে নিজে মারছো কি জন্য? বরং আমাকে মারো। আপনি চুপ করুন তো। আচ্ছা, একটা কথা জানা ছিল। রিম গোল হয়ে বিছানায় বসে গালে হাত দিয়ে বলল, দুটো চর কমপ্লিট হলে কি করবেন তখন শুনি একটু। স্পর্শ চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে পাশে শুয়ে পড়ল রিমের। তারপর হালকা হেসে বলল, সেটা জানলে তো আর চড়ই মারবা না আমাকে, তা জানা আছে। রিম তো ভয়ে শেষ, তাও ঢোক গিলে বলল, বলুন না শুনি একটু। আমাকে কথা দিতে হবে। কি? তুমি আমার থেকে কথাটা শোনার পর আমাকে একটা চড় দেবে। জীবনেও না। তাহলে শুনতেও হবে না। কথাটা বলে স্পর্শ ঘুমের ভান ধরে থাকলো চোখ বন্ধ করে। রিমঝিম গালে হাত দিয়ে টেনশনে পড়ে গেল এই ভেবে যে স্পর্শ ঠিক কি করবে সেদিন। অবশ্য সেদিন কখনোই আসবে না, আমি জানি। স্পর্শ দাঁত কেলাচ্ছে। চোখ বন্ধ রেখে রিমঝিম ওকে ঠেলতে ঠেলতে বলল, প্লিজ বলুন না, আমি জানতে চাই। স্পর্শ উঠে বসে রিমের চোখে চোখে রেখে বলল, এর বদলে কি দেবে? কি চান? আমার মাথায় হাত বুলিয়ে দিতে হবে। রিম কথাটা শুনে কিছুক্ষণ ভেবে সেবে নিল, তারপর হ্যাঁ বলে দিল। স্পর্শ মুচকি হেসে বলল, সেদিন স্পর্শ সেটা করবে যেটাই 3টা বছরে সে করেনি, যেটার সাথে তুমি পরিচিত না। তোমার সেদিন ভালো লাগবে, হয়তো বা খারাপও লাগবে, বাট আই ডোন্ট কেয়ার। 100টা চড় মুখের কথা না। কোনো ছেলে এমন চড় খায় না। পুরো পৃথিবীতে আমি একটাই আছি। সো এর শোধ তো তুলতেই হবে। আপনি? রিম স্পর্শর মাথা চুল টেনে দিল রেগে রেগে। তারপর মারামারি করা শুরু করে দিল সে। স্পর্শ চুপ করে বসে মায়ের খাচ্ছে। রিম হাঁপিয়ে গিয়ে বলল, পাল্টা মারছেন কেন? রাতে চড় মেরেছিলাম, সো আজকের জন্য ইনাফ। আমি তো এত কিছু ভাবি না। এমনও হয়েছে দিনে আপনাকে দুটো চর মেরেছিলাম। আমার সাথে নিজেকে মিলাও কেন? তুমি কখনো স্পর্শ হতে পারবে না। স্পর্শন মতন করে ভালোবাসা শিখতে তোমার 1 যুগ লেগে যাবে। স্পর্শের ভালোবাসাটা বেশ অন্যরকম। জানি জানি, আর সংজ্ঞা দেওয়ার দরকার নেই। সরুন, আমি ঘুমোবো এখন। এটা বলে রিম কম্বল টেনে শুয়ে পড়ল। স্পর্শ শুতে যাওয়ার আগে ওর ফোন একটা আননোন নাম্বার থেকে কল আসলো। স্পর্শ সাথে সাথে রিসিভ করলো। ওপাশ থেকে রিপনের কান্নার আওয়াজ ভেসে আসছে। স্পর্শ কিছুটা বিচলিত হয়ে উঠে বারান্দার কাছে চলে আসলো। রিপন কেঁদে কেঁদে বলছে ওকে যেন স্পর্শ বাঁচায়। হ্যালো রিপন, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? আর কি বাঁচাবো? কি হয়েছে? ভাই, ওরা আমাকে ধরে এনে আটকে রেখেছে। 2 দিন ধরে শুধু মুখে পানি মেরেছে, কিছু খেতে দেয় নাই আশিক ভাইয়াকে। লাইন কেটে গেছে। স্পর্শ চিন্তায় কল ব্যাক করলো আবার, কিন্তু এখন নাম্বার অফ বলছে। এটা নিশ্চয়ই চাকিদের দলবলের কাজ। আর আশিকেরই বা কি হয়েছে? ওর তো আজ 1 মাস ধরে ফোন। আমাকে কিছু একটা করতে হবে। স্পর্শ ফোন পকেটে ঢুকিয়ে বারান্দা থেকে রুমে আসলো। রিমঝিম ঘুমিয়ে আছে। ওর দিকে এক নজর তাকিয়ে সে ছুটল রিপনকে বাঁচাতে। আসার সময় দরজা লক করে এসেছে। রিমকে কিছু জানানো উচিত হবে না। একা একা অনেক টেনশন করবে। এমনও হতে পারে আমাকে যেতেই দেবে না। ভাবতে ভাবতে স্পর্শ এবার কল করছে বাদলকে। সকাল 6টা বাজে তখন। বাদল ফোন ধরতে দেরি করছে। অবশ্য দেরি করারই কথা, এ সময় হয়তোবা সে ঘুমাচ্ছে। বাদলও স্পর্শর মতোই ভালো ফাইটার। কথা হলো গিয়ে বাদলের সাহস ঠিক ততটাই, রিপনের চেয়ে বেশি। তাই স্পর্শ এখন তার হেল্পিং হ্যান্ড হিসাবে বাদলকে ডাকবে। আর কয়েকটা কারণ আছে, সেটা হলো বাদল এরকম দলবলের আস্থানা ভালো মতো চেনে। অবশেষে 10 বার কল দেওয়ার পর কল রিসিভ করে বাদল জানালো বনানীর একটা গলিতে জাকির চাচার কিছু দলবল আছে। সে খবর সে পেয়েছিল ঠিক কদিন আগে। জাকির চাচা আবার আস্থানা পাল্টায় কম। ধানমন্ডি, বনানী, মহাখালীতে তার আস্থানা আছে। এই 3টার মাঝে ওরা এখন বনানীতে হতে পারে বলে বাদল সন্দেহ করছে। তো এখন স্পর্শ বাসে উঠে গেছে বনানী যাবে বলে। আজ আর অফিস যাওয়া হবে না। আমার কাছে এখন ইম্পর্টেন্ট হলো রিপনকে বাঁচানো।
সকাল 7:30টার সময় স্পর্শ বনানীতে পা রাখলো। বাদল বাইক নিয়ে এসে হাজির হয়েছে বাস স্টপে। স্পর্শ ওর বাইকে উঠে বলল, জলদি করে সেইখানে চলো, রিপনকে বাঁচাতে হবে। হাসিকে কিছু খবর জানিস? না, তুই আগে এটা বল, জাকিরের সাথে লাগতে গেছিস কি জন্য? আমি কি জানি ও এত ডেঞ্জারাস? আশিককে পেতে এখন রিপনকে উঠিয়ে নিয়ে গেছে। স্পর্শ, আমার মনে হয় না ওরা আশিককে চায়। কি বলতে চাচ্ছিস কি? যদি আশিককে চাইতো তাহলে ওরা আশিককে কল করে জানাতো তারা রিপনকে নিয়েছে। বাট থিঙ্ক ওরা তোকে জানিয়েছে, তার মানে তোকে চায়। বাট ওয়াই? আমিও বুঝলাম না। সে যাই হোক, ওদের সাথে বিষয়টা আমি চুকিয়ে নেবো। কাকে চাই সেটা বুঝবো। আগে সেখানে যেতে হবে। আমি ওদের সামলাবো, তুই রিপনকে সরাবি সেই সময়। এবার সেখানে ওদের পেলে হয়। কোন জায়গায় বনানি জানিস? শিওর তো? রোড নং 18, মেরিনো হোটেলের পেছনের রোড দিয়ে গলিতে ঢুকতে হবে। প্রায় 30 মিনিট পর তারা জাকিরের আস্তানার সামনে এসে হাজির। স্পর্শ হুডিটা গায়ের থেকে খুলে পাশে থাকা একটা বাঁশের উপরে ঝুলিয়ে রাখলো। পরনে এখন টি শার্ট শুধু। সে হাতের কবজি কসলিয়ে ভিতরে গেল সোজা। বাদলও আসছে পিছু পিছু, পুরো আস্তানা ফাঁকা। স্পর্শ বাদলের দিকে তাকাচ্ছে আর বাদল স্পর্শর দিকে। পাক্কা 2 মিনিট পর স্পর্শ ফোনে আবারও কল আসলো। সে রিসিভ করতেই ওপাশ থেকে জাকির চাচার কথা শোনা গেল। তিনি হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। তারপর বললেন, আরে টেনশন নিও না, তোমার জানে জিগার তো শ্রীপনের আমি কিছু করব না। ও তো আমার হাতিয়ার, ওরে মারলে চলে। ওরে সারি দিছি কিছুক্ষণ আগে। কোথায় সে এখন? তোমরা যেখানে দাঁড়িয়ে আছো তার পাশের টিনের ঘরটায়। কথাটা শুনে বাদল দৌড়ে গেল ঘরটার দিকে। ঘরের ভিতর রিপন সেন্সলেস হয়ে পড়ে আছে মাটিতে। বাদল ওকে ধরে চেঁচিয়ে বলল, স্পর্শ, রিপনকে পেয়ে গেছি। স্পর্শ বুকের ভিতরটা কাঁপাচ্ছে, কারণ এত সহজে রিপনকে পাওয়া সন্দেহজনক ব্যাপার হয়ে গেল। জাকির চাচা এত জলদি রিপনকে ছেড়ে দিল, কেমন গুলিয়ে যাচ্ছে। কি ভাবছো স্পর্শ? কেন তো জলদি তোমার জানে জিগার ছাইড়া দিলাম? তোমার যে আরেকটা কলেজের টুকরা আছে, আর সেটা উত্তরা মহিলা কলেজের রোডের 8তলা বিল্ডিংটার 3rd ফ্লোরের বি ইউনিটে এখন আছে। সে খবর আমরা রাখি। তো ভাবলাম সেই কলেজের টুকরাটাকে নিয়ে গেমস করবো তোমার সাথে। স্পর্শ লাইন কেটে রিমকে কল করলো। রিম তখন বেগর ঘুমে। তার ফোন তো সারাদিন অফ থাকে, রিহাবের ভয়ে অফ করে রাখছে। স্পর্শ আর সেটা মনে নেই। স্পর্শ মাথায় হাত দিয়ে দৌড়ে বাইকে উঠে বসলো। বাদল ছুটে এসে বলল, রিপনকে কি করব? ওর তো জ্ঞান ফিরছে না। স্পর্শ বাইক থেকে নেমে চাবিটা বাদলকে ধরিয়ে দিলে বলল, ওকে নিয়ে হসপিটালে, আমি একটা জরুরি কাজে যাচ্ছি। স্পর্শ ছুটছে। রিমের কোনো মতেই কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না। ওর কোনো দোষ নেই, এভাবে ওর ক্ষতি ওরা করতে পারে না, কিছুতেই না। বাসা তো লক করে এসেছিলাম, আবার রিম যদি ভুলে খুলে ফেলে তখন? ও তো সব কিছুই জানে না। কি হচ্ছে ওখানে? আমি কি করে জলদি বাসে পৌঁছাবো? স্পর্শ দৌড়ে রোডে চলাকালীন একটা উত্তরা বাসে উঠে পড়ল। পরে ভাবল, বাসে করে গেলে প্রচুর লেট হবে, এর চেয়ে বরং সিএনজি ধরি। তাই সে বাস থেকে নেমে সিএনজিতেই উঠে পড়ল। রিম পুরা চিনে ফেলেছে। এটাও জেনে গেছে রিম আমার কাছেই আছে। এবার ওরা ওর ক্ষতি করার চেষ্টা করবে। আশিকে বাঁচাতে গিয়ে রিমকে বিপদে ঠেলে দিলাম। আমি কি বোকা? আমার দোষে না জানি রিমের কিছু হয়ে যায়। নিজেকে কখনো মাফ করতে পারবো না আমি তাহলে। অনেক ভাবনা চিন্তার পরে, অনেক প্রতীক্ষার পর প্রায় 30-40 মিনিটে স্পর্শ উত্তরায় পৌঁছে গেল। ছুটতে ছুটতে এসে বাসার দরজার কাছে পৌঁছে কয়েকবার নক করলো। তারপর দরজা খুললো না দেখে পকেট থেকে চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকলো সে। হন্তদন্ত করে নিজের রুমে ছুটে গিয়ে দেখলো রিম এখনও কম্বলের ভিতরে। বিরাট বড় শান্তির নিঃশ্বাস ফেলে স্পর্শ রিমের কাছে গিয়ে বসলো। ওর ফোন বাজছে আবারও। জাকির চাচার কল রিসিভ করার সাথে সাথে জাকির উল্লাসী হয়ে বলল, কি ভয় পেয়ে গেলা? আরে ওই মেয়ের সরি, তোমার প্রেমিকার ক্ষতি কি আমি তোমায় জানিয়ে করব? তবে একটা জিনিস জানা হয়ে গেছে, আর সেটা হলো এই মেয়ের গুরুত্ব তোমার কাছে অনেক বেশি। না হলে যেভাবে ছুটে আসলা। যাই হোক, তোমার পানভোমরার খবর ভালো মতন পেয়ে গেছি। এবার এর কি করে রক্ষা করবা সেটা ভাবো। টাটা। রিম উঠে পড়ল। উঠে দেখলো স্পর্শ চোখ দিয়ে অশ্রু ঝরছে।
এই প্রথম সে স্পর্শকে কাঁদতে দেখল। চমকে গিয়ে সে স্পর্শ হাত একটা ধরে বলল, কি হয়েছে আপনার, কাঁদছেন কেন? স্পর্শ ফোনটা রেখে দিয়ে চোখ মুছে উঠে দাঁড়ালো, তারপর বলল, না কিছু না, চোখে কি যেন পড়েছিল। আমি দেখলাম আপনি কাঁদছেন। আমি বললাম না আমি কাঁদছি না। কাঁদলো তোমার কি? আমার কান্নায় তোমার কিছু আসে যায়? তাহলে তো দরদ দেখাতে হবে না। আর ফোনটা অফ রাখো কি জন্য? মানুষ ফোন ইউজ করে কেন? কতবার কল করেছি তোমায়? রিম স্পর্শ হুট করে এমন রেগে যাওয়া দেখে বলল, এমন করছেন কেন? আপনি তো জানেন আমি কেন ফোন অফ করেছি, রিহা ভাইয়া যাতে কল না করে। আর আপনি আমায় কল করেছিলেন কেন? স্পর্শ উঠে চলে গিয়ে বারান্দায় দাঁড়ালো, বাদলকে কল করলো রিপনের কি খবর তা জানতে। রিম পিছনে এসে দাঁড়িয়ে আছে রোবটের মতো। স্পর্শ ভীষণ রেগে আছে, তা বোঝাই যাচ্ছে, কিন্তু কেন? আমি আবার কি করলাম? ওনার কথা মতোই তো ঘুমিয়ে পড়েছিলাম নামাজ পড়ে, তাও ওনারই রুমে। তাহলে এত রাগ কিসের? আর কল করেছিলেন কি জন্য? উনি কি কোথাও গিয়েছিলেন? হ্যালো বাদল, রিপনের কি অবস্থা এখন? জ্ঞান ফিরেছে? তোকে দেখতে চাচ্ছে বারবার। আমি রিমকে আগে রেখে যেতে পারবো না আপাতত। রিমও তোর কাছে? কাউকে বলবি না, রিপন কেউ না। আচ্ছা বলবো না, কিন্তু রিমকে তোর কাছে রেখেছিস কি জন্যে? জাকির চাচা একবার জানলে বিপদ আছে। সেটাই তো সমস্যা, জেনে গেছে অলরেডি। আর এখন রিমকে নিয়ে কি করব আমি, তাই তো ভেবে পাচ্ছি না। তুই এক কাজ কর, ওরে ওর বাসায় দিয়ে আয়, ওখানেই সেফ থাকবে। না রে, সেটা পসিবল না। স্পর্শ আর কিছুই বলতে পারল না। রিমের হাতের চুরি আওয়াজ পেয়েই কল কেটে দিল সে। তারপর অগ্নিদৃষ্টিতে রিমের দিকে তাকালো। তাকিয়ে কিছু বলার আগেই রিম ভয় পেয়ে এক ছুটে রুম থেকে চলে গেল। স্পর্শ মনে হয় আজ অনেক রেগে আছে। আমি কি করলাম? আমার উপর দিয়ে রাগ ঝাড়ছেই বা কেন? রিমঝিম নিজের ফোনটা খুঁজে বের করে অন করে রেখেছে। তামিমের সাথে কথা বলবে, কিন্তু ফোনে তো টাকা নেই, হয়তো তামিম নিজেই করতে পারে। এই ভেবে রিম অন করে নিজের কাজে ফিরে গেল। স্পর্শ তৈরি হচ্ছে অফিসে যাবে। দরজা খুলে তাড়াহুড়ার মাঝে সে রিমকে শুনিয়ে বলল, আজ অফিসে খেয়ে নেবো, আমি যাচ্ছি, অলরেডি লেট হলাম। রিম আর কিছু বলল না, চুপচাপ নিজের জন্য সে রুটি 2টা বানাচ্ছে। রুটি আর ডিম একটা ভেজে যেই না সে খেতে বসবে, তখনই তার ফোন বাজা শুরু হয়ে গেল। রিম কিছুটা ভয় পেয়ে গেল, কারণ এরকম একা ঘরে ফোনের রিংটং হুট করে শুনলে ভয় পাওয়ারই কথা। যাই হোক, রিম দৌড়ে গিয়ে ফোনটা হাতে নিয়ে দেখলো মায়ের কল। বুকটা কেঁপে উঠেছে তার। এতদিন ধরে মায়ের সাথে তার কথা হয়নি, খুব ইচ্ছে করছে কথা বলার জন্য। রিম তাই করলো, কলটা শেষমেশ রিসিভ করে ফেললো। ওপাশ থেকে মায়ের আওয়াজ ভেসে আসলো মৃদু সুরে, মনে হচ্ছে মা অসুস্থ। রিম চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলো, মা কেমন আছো? রিমরে, আমাকে দেখতে আসবি না? আমি আজ কয়েকদিন ধরে জ্বরে মরছি। তোর কি আমাকে একটুও মনে পড়ে না? তোকে পেটে ধরেছি কি এসব দেখার জন্য? এত কষ্ট করে তোকে বড় করেছিলাম এসব দেখতে। মা তুই ফিরে আয়, কেউ তোকে একটুও আঘাত করবে না, আমি কথা দিচ্ছি। তুই শুধু আমার কোলে ফিরে আয়, আমি একা একা বাসায় থাকতে পারছি না যে। রিমঝিম কল কেটে দিয়ে ফোনটা অফ করে ফেললো। মায়ের জন্য বুকটা ফেটে যাচ্ছে তার। মা বাবা তামিমকে দেখতে মন চাচ্ছে, আমার কি ফিরে যাওয়া উচিত? কিন্তু রিহা ভাইয়া? স্পর্শ কম্পিউটার সামনে বসে আছে। বস কতগুলো কাজ দিয়েছে সেটা কি করে শেষ করবে তা ভাবছে। এর মাঝেই ফোন আসলো রিমের। কি ব্যাপার, ওর তো ফোন অফ থাকার কথা, হঠাৎ আমাকে কল করলো কেন? আর ও আমার নাম্বারই বা কি করে পেলো? হ্যালো। ও তাহলে যা ভেবেছিলাম তাই, আমাকে যে আননোন নাম্বার থেকে একটা বোবা কল করতো সেটা তাহলে আপনি। ও তাহলে বুঝেছো, তা কিসের জন্য কল করলে? আসবেন কখন? বিকেল 5:30টায়। দুপুরে আসলে হয় না? কেন? ভালো কিছু রান্না করতেছি, ভাবলাম একসাথে খাবো, যদি আসতেন। আচ্ছা চেষ্টা করব, বাই। রিমঝিম মুখটা ফ্যাকাশে করে ফোন এক পাশে রেখে কাজে মন দিল।
এতদিন স্পর্শের সাথে থাকতে থাকতে আলাদা একটা মায়া কাজ করছে। সে কি আমাকে যেতে দেবে? আচ্ছা, আমি যে যাওয়ার ডিসিশন নিলাম, ভাইয়া যদি আমাকে আবারও জোর করে বিয়ে করিয়ে দেওয়ার চিন্তাভাবনা মাথায় আনে, তখন কি করব আমি? মাকেও তো দেখতে ইচ্ছে করছে খুব। দোটানায় পড়ে গেছি আমি। স্পর্শ ফোন হাত থেকে রাখতেই এবার কল আসলো মায়ের। আজ আর কাজে মন দেওয়াই হচ্ছে না, একবার একজনে কল করে যাচ্ছে। হ্যালো স্পর্শ, নিহা, তুমি মায়ের ফোন থেকে কল করলে কেন? আমি আখি আর আন্টি মিলে আপনার ফ্ল্যাটে আসতেছি। কি? দেখলে আন্টি, স্পর্শ ভাইয়া সারপ্রাইজড হয়ে গেছে। আমরা বিকালের পরে আসব। আন্টি চেয়েছিলেন আপনার ফ্ল্যাটটা একটু ঘুরে দেখবেন। আমারও খুব শখ, তাই আমরা সবাই আসছি। কি খাওয়াবেন রেডি করেন। স্পর্শ মাথায় হাত দিয়ে কল কেটে দিল। দুপুর 2টো বাজতে 3 মিনিট বাকি, তখনই কলিং মিল বেজে উঠেছে। রিমঝিম রান্নাঘরে রান্না করছিল তখন হাতটা ওড়নায় মুছে সে গিয়ে দরজা খুলল। স্পর্শকে এমন সময় দেখে বেশ খুশি হলো রিম, কিন্তু স্পর্শর মুখে হাসি নেই দেখে সে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে। স্পর্শ টাইটা ঢিল করে চেয়ার টেনে বসে বড় করে একটা নিঃশ্বাস ফেললো, তারপর বলল, মা, নিহা রাখিয়া আসছে এখানে বেড়াতে। রিম মুচকি হাসলো, তারপর 1 গ্লাস পানি এনে এগিয়ে ধরে বলল, খান, খেয়ে মাথা ঠান্ডা করুন। তুমি এত নর্মাল বিহেভ করছো কেন? মা এখানে আসলে তোমার কি হবে তাই ভেবে কুল পাচ্ছি না আমি। আমি আপনাকে একটা কথা বলতাম, তাই আপনাকে জলদি আসতে বলেছিলাম। স্পর্শ শার্টের কয়েকটা বোতাম খুলে মাথায় দেয়ালের সাথে হেলান দিয়ে আরো চোখে তাকালো রিমের দিকে। মানে সে শুনতে চায় রিমকে কি বলতে চাইছে। আসলে আমার মা অনেক অসুস্থ, সকালেই তার সাথে কথা হলো। সবার কথা খুব মনে পড়ছে আমার। আমি বাড়ি ফিরে যেতে চাই। ও, আর তোমার ওই ভাইয়া, সে যদি কোনো ধরনের গাধার সাথে তোমার বিয়ে দিয়ে দেয় তখন কি করবা তুমি? দেবে না, মা বলেছে আমার সাথে ভালো আচরণ করবে সবাই। তাহলে ভালো, তুমি যখন নিজে যেতে যাচ্ছ আমি আর তোমাকে কি করে আটকাই? রিম রান্নাঘরে ছুটে গিয়ে পাতিলে তরকারি নাড়তে নাড়তে বলল, তা না হয়েও তো কোনো উপায় নেই। আপনার মা, নেহা, আখি আপু আমাকে এখানে দেখলে কি জবাব দেবেন তাদের? কথাটা শেষ করতেই কানের কাছে কারো শ্বাস নিঃশ্বাস টের পেয়ে রিম পাশে তাকালো। স্পর্শ ওর খুব কাছে এসে দাঁড়িয়েছে। চুলার কাছে থাকা সালাদের প্লেট থেকে সালাদ নিয়ে মুখে দিয়ে সে বলল, তারা তোমাকে দেখলে তোমার বিষয়টা ম্যানেজ করার ক্ষমতা আমার আছে। রিম একটু সরে দাঁড়িয়ে বলল, কেন, কি করবেন? বলবো আই এম ম্যারিড। যে বিয়েটা আমি আপনি দুজনেই মানি না সেটার কথা বলে নতুন একটা ঝামেলা বাঁধানোর কোনো কারণ দেখছি না আমি। ফাইন। স্পর্শ নিজের রুমে চলে গেছে রেগে রেগে। রিমঝিম মুখটা ছোট করে রান্নায় মন দিল। স্পর্শ শাওয়ারের নিচে গিয়ে বসেছে। এই মুহূর্তে মাথাটা ঠান্ডা করা জরুরি অনেক। অফিসের শার্টটা ভিজে গেছে, সেদিকে তার খবর নেই। ঠান্ডা পানির নিচে সে, অথচ তার গায়ে দিয়ে আগুন ঝরছে। ওপাশ থেকে রিমের আওয়াজ ভেসে আসছে। রিম খেতে ডাকছে ওকে। স্পর্শ উঠে দাঁড়িয়ে শাওয়ার অফ করে তলা দিয়ে চুল মুছতে মুছতে বের হলো। চুপচাপ একটা টি শার্ট আর প্যান্ট নিয়ে চেঞ্জ করে সে খেতে আসলো। রিমের মুখ দেখে বোঝা যাচ্ছে তারও মন খারাপ। স্পর্শ প্লেট হাতে নিয়ে চুপচাপ খাচ্ছে। রিম 1 লোকমা মুখে দিতে গিয়ে থামলো, তারপর স্পর্শ দিকে চেয়ে বলল, আমাকে মিস করবেন? স্পর্শ পানি একটু খেয়ে শক্ত চোখে রিমের দিকে তাকালো, তারপর বলল, তোমাকে আমি ভালোবাসি রিম, তোমাকে পাওয়ার জন্য কি না করিনি আমি। আরে সেই তুমি আমাকে জিজ্ঞেস করো মিস করবো কিনা। আরে আলবাত করবো, বরং কষ্ট হবে আমারও তোমাকে ছেড়ে থাকতে। যেখানে বিছানায় আমার পাশে ঘুমোতে তুমি, সেখানে আমি একা সব মিস করবো। মানে মেস আল্ট্রা প্রো ম্যাক্স মিস করবো। বাট তুমি বুঝবে না সেটা। তুমি মাঝে মাঝে এমন বিহেভ করো যেন তুমি নিজেই জানবি না আমি তোমাকে ভালোবাসি সেটা। না, সেটা নয়, জানি তো। না জানো না, তুমি জানলে বারবার এসব উদ্ভট প্রশ্ন করতে না তুমি। ঠিক আছে, মানলাম আপনি আমায় মিস করবেন। একটা অ্যাডভাইস করবো আপনাকে, আর সেটা হলো নিহা আসতেছে, আমাকে ভোলার সব চেষ্টা করুন। স্পর্শ খাওয়া থেকে উঠে দাঁড়িয়ে গিয়ে বলল,
ব্যাগ গোছাও, বাইরে যাবে না? এখনই? হ্যাঁ, যত জলদি যাবে ততই তো ভালো হবে। কথাটা বলে স্পর্শ নিজের রুমে চলে গেছে সোজা। রিমের খুব খারাপ লাগলো। এদিকে স্পর্শ আর আরেকদিকে তার পরিবার, আবার আমার পরিবারও তো আছে। সব কিছু একদিকেই হতে গেল। আমি যদি নাও চাইতাম, পরে ওনার 14 গোষ্ঠী এসে হাজির হলে তখন কি জবাব দিত ওনাদের? আমি চাই না বিয়ের কথা আর কেউ জানুক। ওনার জীবন নষ্ট হওয়ার দরকার নেই। আমারও না, ভাইয়া জানলে কেটে ফেলবে, আর ওনার মা তো আমাদের দুজনকেই কাটবে। রিম মুখটা গোমরা করে নিজের সব জামা কাপড় ব্যাগে পুরে নিল। তারপর কালো বোরকাটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বোরকাটাও পরে নিল সে। ব্যাগ হাতে নিয়ে পিছন ফিরতে দেখলো স্পর্শ চাবির গুছো দুটো খুলে এক গুছো করছে। রিম ওর কাছে গিয়ে দাঁড়ালো। স্পর্শ চাবিটা ঘোরাতে ঘোরাতে বলল, অল সেট? রিম ছলো ছলো চোখে তাকিয়ে নিচু হয়ে স্পর্শর পা শুয়ে সালাম করলো। স্পর্শ বেশ চমকে গেল এতে। রিম এমন কেন করলো সে বুঝতে পারছে না। রিম ঠিক হয়ে দাঁড়িয়ে বলল, নিজের স্ত্রীর জন্য দোয়া করবেন। স্পর্শ দরজা খুলে বলল, কিসের স্ত্রী? তুমি তো এই বিয়েটা মানোই না। কথাটা শুনে রিমঝিমের হুশ আসলো। এতক্ষণ একটা ঘরের মাঝে ছিল সে। হালকা হেসে বলল, তাই তো। চলো, তোমাকে বাস স্টপে দিয়ে এসে আমি মা রাখি, নিহার ওয়েট করবো আবার। চলুন। দুজনেই হেঁটে চলছে কলোনির পথ দিয়ে। মাঝে দুটো মানুষের মতো দূরত্ব তাদের। স্পর্শ বুকে পাথর রেখে হাঁটছে, তার খুব কষ্ট হচ্ছে। এতক্ষণ সামলে রেখেছিল নিজেকে, কিন্তু রিম ওর পা ছুতেই ওর মনে হলো রিমকে বুঝে সে হারিয়ে ফেলছে। রিম বোকার মতো স্পর্শ দিকে তাকাচ্ছে বারবার। স্পর্শ এমন নীরবতা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে, রিম যেও না, আমি থাকতে পারবো না। রিম থেমে গেল, তারপর বলল, আপনার? কি? না কিছু না, চলুন যাই। বাসের জন্য তারা দাঁড়িয়ে আছে। 10 মিনিট লাগবে বাস আসতে। রিম চমকে গলায় হাত দিয়ে বলল, চেনটা আমি নিতে পারবো না, এটা আমার প্রাপ্য না।